আচ্ছা, আমরা লাইভে এসে গেছি। শুরু করব। ১ মিনিট জাস্ট। নমস্কার। আমরা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব মানবতাবাদী কবি যাকে বলা হয়, তাঁর ১৬৪তম জন্মদিবস উপলক্ষে এবং আমাদের সংলাপেরও পথ চলা আজ থেকে ১ বছর আগে ঠিক এইরকমই একটি ২৫শে বৈশাখ সন্ধেবেলায় অনলাইন আলোচনার মধ্য দিয়ে। ফলে সেইরকম দেখতে গেলে আজকের দিনটা সংলাপের জন্মদিন। ফলে সেই উপলক্ষেও আমরা আমাদের এই অনলাইন আলোচনা আয়োজন করেছি। আজকে অনলাইন আলোচনা হবে। অনলাইন আলোচনার বিষয় দেশ ভাবছেন রবীন্দ্রনাথ। সেই বিষয়ে ঢোকার আগে আজকে আমাদের যিনি বক্তা, তিনি হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক স্যার বিশ্বজিৎ রায়। তাকে আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাই। নমস্কার স্যার। নমস্কার, তোমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি আমার কথা সুস্পষ্টভাবেই শোনা যাচ্ছে। আমরা লাইভ শুরুর আগে আমি একটু বলে নিতে চাই, একটু ২-৪ কথা। যে বর্তমানে আমরা যে ভারতবর্ষে বাস করছি, কখনো কখনো আমাদের এই ভারতবর্ষকে আমাদের অচেনা লাগে। আমাদের বড় মনীষীরা, আমাদের যারা অগ্রগণ্য, আমাদের স্যার, ম্যাডাম, এবং যাদের আদর্শকে পাথেয় করে জীবনে আমরা এগিয়ে চলি, সেই সব মানুষজন বোধহয় এইরকম ভারতবর্ষ দেখতে চাননি। সেরকম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বোধহয় এইরকম ভারতবর্ষ চাননি। তার ভারত তীর্থ কবিতার কয়েকটা লাইন আমি জাস্ট পাঠ করব। তারপরে আমরা আমাদের যে প্রথাগত যে আমরা যেভাবে আলোচনায় ঢুকে যাই, আমাদের একটি লিখিত বার্তা আছে, সেটি পাঠ করবে আমাদের সংলাপের অন্যতম সদস্য সাহেবদা। তারপরেই আমরা স্যারের মূল আলোচনায় ঢুকে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত তীর্থ কবিতায় একটা স্তবকে বলছেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো ভারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুন দল পাঠান মোঘল, এক দেহে হলো লীন। এই কবিতাটি আরেকটি স্ট্যান্জায় তিনি বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, করো অপনীত, সব অপমান ভার। আমাদের ভারতবর্ষের প্রকৃতি, পরিবেশ, সংস্কৃতি বোধহয় এরকমই ছিল এবং আছেও, যে আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদ, অনেকান্তবাদী যে চিন্তা চেতনা সংস্কৃতি, সেই সংস্কৃতি যাতে জয় হয়, সেই সংস্কৃতি যাতে বর্তমান থাকে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা এককেন্দ্রীকরণের যে চেষ্টা চলছে, সেইটা বোধহয় আমাদের রবীন্দ্রনাথও চাননি। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথাগত যে বিষয়টা দিয়ে আমরা শুরু করি। আমাদের লিখিত যে বার্তা আছে সেটি পাঠ করবে আমাদের অন্যতম সদস্য সংলাপের সাহেবদা। হ্যাঁ, ধন্যবাদ সূর্য। প্রথমতই সকলকে শুভ সন্ধ্যা, এবং আমাদের যে বিশ্বজিৎ রায় স্যার, তাকেও শুভ সন্ধ্যা এবং শুভ রবীন্দ্র জয়ন্তী। তো আজ সংলাপের জন্মদিন। আমার মনে পড়ে ঠিক ওই বছর আমি এই দিনেই আমি বার্তা পাঠ করেছিলাম, আবার এই দিনই আমি বার্তাটা আবার পাঠ করছি। তো সেহেতু আমি খুব আনন্দিত এই জন্যে। তো
সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটি সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সে বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাস যারা ভালোবাসে এবং ইতিহাস নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটি গড়ে তুলেছে। তো আমাদের কিছু মূল লক্ষ্য আছে, যেগুলি আমি পড়ে শোনাবো সবাইকেই। বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক তথ্য ও উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাস তুলে ধরা আমাদের একটি অন্যতম লক্ষ্য। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরল ভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রফুষ্ঠিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত এবং কতটা গুরুহ অর্থবহুল তা তুলে ধরা। এছাড়া বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাদের কাজ সমূহ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময় তার প্রাসঙ্গিকতা কতখানি তা স্পষ্ট করে দেখানো। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ সংগঠনটি, যেখানে সৎ ও নির্ভীকভাবে সাহসের সাথে আমরা অতীতের কথা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে তার মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে তাই ইয়েস্কারের একটা কথায় আমরা খুব বিশ্বাসী এবং সেটা আমাদের খুব সংলাপ সংগঠন গঠনের পশ্চাতে তার খুব গুরুত্ব আছে, তার অনুপ্রেরণা আছে। সেটা হচ্ছে হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। এই বলে আমি আমার সংলাপের যে বার্তা আমরা দিই তা আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সাহেবদাকে। আমরা এবারে আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকে আমাদের আলোচক বিশ্বজিৎ রায় স্যার, ওনাকে অনুরোধ করব যে ওনার বক্তব্য শুরু করতে। নমস্কার। সংলাপের সদস্যদের আমি ধন্যবাদ জানাই। তারা এই আলোচনার আয়োজন করেছেন এবং আমাকে আহ্বান করেছেন। আমার আজকের বলবার বিষয়, দেশ ভাবছেন রবীন্দ্রনাথ। আমি ধীরে ধীরে আমার বক্তব্য আপনাদের কাছে পরিবেশন করব, তুলে ধরব। তারপর আপনাদের কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, মন্তব্য ইত্যাদি থাকলে আমি সাধ্যমতো তার জবাব দেবার চেষ্টা করব। যেহেতু আমার আজকের বলাটা কোনো লিখিত বক্তব্য পড়া নয়, ফলে যে কোনো বলার মতোই, যে কোনো কথনের মতোই এখানে হয়তো প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাওয়ার একটা বিষয় থেকে যাবে। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে হয়তো আমি আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করব এবং যে কোনো বলা অনেক ক্ষেত্রেই যেমন হয় খানিকটা শিথিল এবং খোলামেলা, খানিকটা আড্ডার মেজাজ থাকে, সেখানে আমার এই বলাতেও হয়তো থাকবে। এখন আমি আমার আজকের বলার যা শিরোনাম দিয়েছি, দেশ ভাবছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবৎকালকে আমরা মোটামুটি প্রায় সমান দুটো অর্থে ভাগ করে নিতে পারি। একটা অংশ ঊনবিংশ শতাব্দীতে এবং আর একটা অংশ বিংশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দীতে দেশের যে অভিজ্ঞতা, দেশের যে ভাবনা, দেশের যে চিন্তা কাজ করেছিল,
বিংশ শতাব্দীতে আমরা গিয়ে দেখব দেশের সেই ভাবনা, সেই চিন্তা, সেই অভিনিবেশ অনেকটাই হয়তো বদলে যাচ্ছে নানা ঘটনার অভিঘাতে। একেবারে যদি খেয়াল করি যে রবীন্দ্রনাথ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠছেন, 1861-তে তার জন্ম, আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠছেন তখন তার পরিবার সেই সময় খুবই সাংস্কৃতিকভাবে সচেতন, চিন্তাশীল, পরিচিত একটি পরিবার। হিন্দু মেলার উদ্যোগের সঙ্গে এই পরিবারটির সংযোগ রয়েছে এবং কম বয়সেই রবীন্দ্রনাথ সেই হিন্দু মেলার উদ্যোগের সঙ্গে জড়িত হচ্ছেন। সেখানে তার এই জড়িত হওয়ার বিষয়টি যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাব যে রবীন্দ্রনাথ সেখানে তার একটি কবিতাতে অতীতের যে গৌরব, সেই গৌরব কথন করছেন এবং দেখা যাচ্ছে যে অতীত গৌরবের কথা ভাবতে গিয়ে, অতীত গৌরবের কথা বলতে গিয়ে তিনি রামরাজ্য এবং যুধিষ্ঠিরের শাসনকাল এটাকে কল্পনা করছেন এবং রবীন্দ্রনাথ মনে করছেন যে সেই রামের রাজ্য, সেই যুধিষ্ঠিরের শাসনকাল, সেই সুবর্ণ অতীত ভারতবর্ষের, সেটা কি আর ফিরে আসবে না? এখন রবীন্দ্রনাথের এই যে কল্পনা, দেশ সম্পর্কে যে কল্পনা, দেশের অতীত সম্পর্কে যে কল্পনা, নিতান্ত কিশোর বয়সের যে কল্পনা, স্বভাবতই এইখানে রবীন্দ্রনাথ আটকে থাকেননি। তার পক্ষে আটকে থাকা সম্ভবও ছিল না। দেশের পরিবর্তিত পরিস্থিতি যেরকম যেরকম করে অগ্রসর হয়েছে, নতুন অভিজ্ঞতার তিনি সম্মুখীন হয়েছেন, সেই অনুসারে দেশ সম্পর্কিত তার ধারণা বদলে বদলে গেছে। সেই পরিবর্তিত ধারণা আমরা আজকে খানিকটা অনুসরণ করবার চেষ্টা করব। একথা আমাদের খেয়াল রাখতে হবে যে রবীন্দ্রনাথ যখন বড় হচ্ছেন তখন উপনিবেশিত ভারতবর্ষ এবং ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে মহাবিদ্রোহের পর, রানীর হাতে ক্ষমতা গিয়েছে। প্রথম দিকে যারা ভদ্রলোক তারা ভেবেছিলেন এতে আমাদের খুবই সুবিধে হবে, আমরা বুঝি একেবারেই সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে গিয়ে যখন রানীর হাতে গেছে, সরাসরি আমরা তার প্রজা হিসেবে সুশাসন পাব। কিন্তু ক্রমশই এই ভুল ঘটনার অভিঘাতে ভেঙে গিয়েছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা আসলে বঞ্চিত হচ্ছি, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, দ্বিতীয় শ্রেণীর প্রজা হিসেবে আমরা শাসিত হচ্ছি। এবং এই সূত্রেই হয়তো ধীরে ধীরে আমরা দেখব যে ঊনবিংশ শতাব্দীতে আমরা ভারতবর্ষের যে রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রপাত হলো। রবীন্দ্রনাথ যখন আস্তে আস্তে বড় হয়ে উঠছেন তখন যে রবীন্দ্রনাথ একসময় রামরাজ্যের কল্পনা করছিলেন কিশোর অবস্থায়, সেই রবীন্দ্রনাথ এবার একটি বড় অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে এই যে নগরের বিশিষ্ট পরিবারের দেশ সংক্রান্ত যে ভাবনা, যে কল্পনা, তার সঙ্গে বৃহৎ সাধারণের সংযোগ নেই। এই সত্যটি রবীন্দ্রনাথ ধীরে ধীরে অনুভব করছেন এবং এই সূত্রটি আমি বলবো রবীন্দ্রনাথ আজীবন বহন করবেন এবং এই সূত্রটি ধরেই তিনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই যে দেশ নামক এই কল্পনার মধ্যে আমরা এই বৃহত্তর সাধারণকে কি করে নিয়ে আসতে পারি এবং তার পাশাপাশি আরেকটি কল্পনাও, আরেকটি ভাবনাও তার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই ভাবনা বা কল্পনাটি হলো এই যে এই দেশের ধারণার মধ্যে শুধু আমার দেশের সাধারণ নয়, বৃহত্তর সাধারণ নয়, আমার দেশের মানুষের সঙ্গে অপর দেশের মানুষের সম্পর্ক কি হবে। এই দুটো ধারণা, দুটো ভাবনা রবীন্দ্রনাথকে আমি বলবো এই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের শেষ 20 বছর এই সময় থেকে এই ভাবনাটা রবীন্দ্রনাথকে তাড়িয়ে বেরিয়েছে এবং আজীবন, তিনি 1941-এ প্রয়াত হচ্ছেন, এই ভাবনাটা তাকে আজীবন ভাবিয়েছে যে বৃহত্তর সাধারণের সঙ্গে তিনি কি করে সংযোগ সাধন করবেন এবং
কোনো একটা দেশের বৃহত্তর সাধারণের সঙ্গে যদি তাকে সংযোগ সাধন করতে হয়, সেই সংযোগের সঙ্গে অন্য দেশের সাধারণের সংযোগের সূত্র কি হবে, এটি রবীন্দ্রনাথের একটি গুরুত্বপূর্ণ ভাবনা সূত্র। যে কথা বলছিলাম, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রবীন্দ্রনাথ দেখলেন যে তার পরিবারে, আমরা জানি যে সত্যেন্দ্রনাথ, তার সঙ্গে কংগ্রেসের খুবই গভীর প্রথম দিকে যোগাযোগ ছিল, এবং রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারছি যে কলকাতাতে কংগ্রেসের যারা খুব গুরুত্বপূর্ণ নেতা তারা এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে এই মানুষগুলির সঙ্গে সাধারণের সেই অর্থে কোনো সংযোগ তৈরি হচ্ছে না। সংযোগ তৈরি না হওয়ার একটা বড় কারণ, ভাষা এই সংযোগ তৈরি করতে দিচ্ছে না। এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে রবীন্দ্রনাথ মূলত যে ভাবনাটি ভাববেন, এবং যে ভাবনাটি তার দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে এই যে এই বৃহত্তর সাধারণের সঙ্গে যোগ সাধন করতে গেলে আমাদের একটা সংযোগের সহজ ভাষা তৈরি করতে হবে। তাহলে ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথের দেশ ভাবনা সম্পর্কে আমরা প্রথমত তিনটে সূত্র পেলাম। প্রথম সূত্র হচ্ছে এই যে রবীন্দ্রনাথ তার কৈশোরে ভারতবর্ষের অতীতের যে বলা যেতে পারে সমৃদ্ধি, তার কল্পনা করছিলেন, রামরাজ্যের প্রসঙ্গ উত্থাপন করছিলেন, কিন্তু অচিরেই তিনি বুঝতে পারলেন যে এই অতীত কল্পনার মধ্যে তিনি কিছুতেই আটকে থাকতে চান না, বা তার পক্ষে কিছুতেই আটকে থাকা সম্ভব নয়। তারপরে দ্বিতীয় স্তরে তিনি ভাবতে শুরু করলেন যে দেশ বলতে যে বৃহত্তর জনগোষ্ঠীকে বোঝায়, যে জনগোষ্ঠীর মধ্যে নাগরিক শিক্ষিত সাধারণের বাইরের মানুষ রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই সংযোগ সাধন করতে হবে। এই মানুষগুলির সঙ্গে তিনি বিশেষভাবে পরিচিত হলেন যখন তিনি জমিদারির কাজে জমিদারি দেখতে গেলেন, তখন তার অভিজ্ঞতার সীমা বিস্তৃত হলো, এবং এই সাধারণ মানুষের সঙ্গে সংযোগের একটা দায় এবং দায়িত্ব তিনি অনুভব করলেন। সেই সূত্রেই আমরা দেখতে পাবো যে ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ দশকে তিনি এই বাংলা ভাষার মাধ্যমে সাধারণের সঙ্গে সংযোগের একটা উপায় তৈরি করবার কথা ভাবলেন, এবং সেখানে তিনি পড়াশোনার ক্ষেত্রেও বাংলা ভাষাকে গুরুত্ব দিতে চাইলেন। এটাও আমরা খেয়াল করে দেখব যে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখানে রবীন্দ্রনাথ একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছেন। এই পর্বেই তার শিক্ষার হেরফের বলে প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। এই পর্বেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাংলা ভাষাকে বিশেষভাবে প্রয়োগ করতে চাইছেন। সেই কাজে আশুতোষ বাবু সহায়তা করছেন, এবং এই একটা দাবি বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ক্রমশ এই দাবির সূত্রেই কংগ্রেসের যে কাজকর্ম, প্রাদেশিক কংগ্রেসের ক্ষেত্রে, প্রাদেশিক কংগ্রেসের সভায় সেই কাজকর্ম যাতে একেবারেই বলা যেতে পারে যে সাধারণের ভাষায় হয়, সেই দাবি উত্থাপন করছেন। এই দাবি শুধু ভাষার দাবি নয়, এই দাবি স্বভাবতই আমি বলবো বিশেষ রাজনৈতিক দাবি। সেটা বোঝা গেল 1905-এ যখন বঙ্গভঙ্গ রদ করার জন্য আন্দোলন তৈরি হলো, তখন রবীন্দ্রনাথ এই ভাষাকে কতদূর সংযোগের উপায় হিসেবে ব্যবহার করতে পারেন তার একটা চরিত্র দেখলাম। বঙ্গভঙ্গ রদ করার জন্য তিনি যে দেশাত্মবোধক গানগুলি লিখছিলেন, সেই গানগুলি তিনি বাউলের সুর প্রয়োগ করে গানগুলি তিনি রচনা করলেন। কেন তিনি বাউলের সুর প্রয়োগ করলেন? এই পর্বেই তার বিভিন্ন লেখাতে আরেকটি বিষয় উত্থাপিত হচ্ছিল। সেটা হলো এই যে তিনি বুঝতে পারছিলেন, একাধিক লেখাতে বলছিলেন, যে পাশ্চাত্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এবং নিজেদের অধিকারকে চেয়ে নেওয়ার জন্য যে সচেতন পাবলিক তৈরি হয়েছে, পাবলিক শব্দটা রবীন্দ্রনাথ ব্যবহার করেন। একই সূত্রে তিনি নেশন শব্দটাও ব্যবহার করেন, এবং নেশন শব্দটার কোনো প্রতিশব্দ বাংলায় তিনি তৈরি করেন না। এবং তিনি বলেন
যে এই যে পাবলিক তাদের অধিকার দাবি করছে, এই পাবলিক আমাদের দেশে তৈরি হয়নি। তৈরি করার জন্য সাধারণকে তার ভাষায় সচেতন করে তুলতে হবে। এখন এই যে ভাবনা, সেই ভাবনাই পরের শতকে গিয়ে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, আপনারা যারা অবনীন্দ্রনাথের বিবরণে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি কাকার গান কতটা বিস্তার পেয়েছিল তার বিবরণ পড়েছেন, সেখানে জানেন যে রবীন্দ্রনাথ গান গাইতে গাইতে দলবদ্ধভাবে মসজিদে প্রবেশ করছেন, রাখি বন্ধন করছেন, এই সমস্ত বিবরণ সেখানে খুব সুস্পষ্টভাবে আছে। এই সূত্রে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে তখন যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ যোগ দিচ্ছেন, তখন কিন্তু তার আশ্রম বিদ্যালয় তার আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আরেকটা কথাও খেয়াল করিয়ে দেব যে একেবারে নৈবেদ্যের একটি কবিতাতে তিনি খেয়াল করিয়ে দিয়েছেন যে শতাব্দীর সূর্য যখন অস্ত যাচ্ছে, ঊনবিংশ শতাব্দীর সূর্য যখন অস্ত যাচ্ছে, এটা একেবারেই ওই বুয়োর যুদ্ধ, তার সূত্রে রবীন্দ্রনাথ লিখছেন যে শতাব্দীর সূর্য যখন অস্ত গেল, তখন পাশ্চাত্যে জাতিপ্রেম সেটা ভয়ঙ্কর অন্যায় রূপে আত্মপ্রকাশ করছে। অর্থাৎ যদি বলি যে ঊনবিংশ শতাব্দীতে যখন শেষ হচ্ছে ঊনবিংশ শতাব্দী, তখন রবীন্দ্রনাথ খুব পরিষ্কারভাবে খেয়াল করিয়ে দিচ্ছেন যে এই ঊনবিংশ শতাব্দী শেষ হলো, বিংশ শতাব্দী শুরু হচ্ছে, পাশ্চাত্যে জাতিপ্রেম ভয়ঙ্কর অন্যায় হিসেবে আত্মপ্রকাশ করছে। ফলে ঊনবিংশ শতাব্দীতে আমরা নেশন বলতে রবীন্দ্রনাথের পাশাপাশি আমরা ঊনবিংশ শতাব্দীর অন্য চিন্তকদের কথা যদি খেয়াল করি, তাহলে দেখব যে বঙ্কিমচন্দ্র তিনি যদিও একদিক থেকে পাশ্চাত্যের যে দেশপ্রেম সেটাকে তিনি এক জায়গাতে বলেছেন যে সেটা পৈশাচিক পাপ, কারণ পাশ্চাত্যের দেশপ্রেম কি করে, অন্য দেশের থেকে আমরা তারা কেড়ে নিতে চায়, সেই জন্য সেটা পৈশাচিক পাপ। কিন্তু বঙ্কিমচন্দ্র নেশনের ধারণা, নেশনের ঐক্য, এই ভাবনাগুলোর গুরুত্বকে বঙ্কিম কিন্তু কখনোই অস্বীকার করেননি। কিন্তু ঊনবিংশ শতাব্দী যখন শেষ হচ্ছে, বিংশ শতাব্দী যখন প্রবেশ করছে, বিংশ শতাব্দীতে আমরা যখন প্রবেশ করছি, তখন এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ খুব সচেতন ভাবেই এই আন্দোলনে যোগ দিয়ে জনগণকে একদিকে একরকম ভাবে দেশের নামে এক করতে চাইলেও ক্রমশ রবীন্দ্রনাথ তার দেশ ভাবনায় ধীরে ধীরে 20 শতকে অন্য একটা পরিকল্পনার দিকে, অন্য একটা ভাবনার দিকে অগ্রসর হলেন। সেই ভাবনার একটা প্রাথমিক সূত্র ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ই ছিল। সেই সময়তেই রবীন্দ্রনাথ স্বদেশী সমাজ বলে একটি প্রবন্ধ লিখছেন, এবং সেই স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ এইবার ভাববার চেষ্টা করছেন যে ঊনবিংশ শতাব্দীতে আমরা ভাবতাম, ঊনবিংশ শতাব্দীর ভাবনার একটা মোটামুটি সূত্র যদি আমরা খেয়াল করি, তাহলে বলবো যে পাশ্চাত্যে নেশনের ধারণা প্রবল হয়ে উঠছে, এবং নেশন পাশ্চাত্যের ক্ষেত্রে উন্নতি বিধায়ক হয়ে উঠছে, জনগণকে একদিকে একরকম করে ভাবাতে চাইছে। আমাদেরও উচিত আমাদের এখানে এক ধরনের নেশনের পরিকল্পনা করা, এবং সেই নেশনের পরিকল্পনা করতে গেলে আমরা 3টে সময়কে ধরবার চেষ্টা করব। তার কারণ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত হয়েছে, এবং সেই আনন্দমঠে বঙ্কিম খেয়াল করিয়ে দিয়েছেন মা কি ছিলেন, মা কি হইয়াছেন, মা কি হইবেন। এই 3টে কাল জুড়ে মায়ের ব্যাপ্তি, দেশের ব্যাপ্তি এবং অতীতের যে সমৃদ্ধি, তার থেকে আমরা চ্যুত হয়েছি, ভবিষ্যতে আরো একটা সমৃদ্ধতর জায়গায় আমাদের উপনীত হতে হবে। এই 3টে কালকে কেন্দ্র করে 3 কালের ভাবনায় দেশের একটা চেহারা বা ভাবনা ঊনবিংশ শতাব্দীতে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এবং রবীন্দ্রনাথের এই ভাবনা শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের এই ভাবনা শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের নয়, আমরা দেখব যে বিবেকানন্দ এই ভাবনাতে অংশগ্রহণ করেছেন। কিন্তু বিংশ শতাব্দীতে এসে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ যেটা করলেন সেটা হচ্ছে এই যে এই নেশানতন্ত্র বা দেশ ভাবনা, এই দেশ ভাবনার সঙ্গে নেশানতন্ত্রকে যোগ করা উচিত কি উচিত নয়, এইটা তার বিবেচনার বিষয় হলো। এবং সেই বিবেচনার যে বিষয়, তাতে তিনি সমাজের ধারণাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করলেন এবং বলবার চেষ্টা করলেন। এইবার বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথের একাধিক লেখাতে আমরা দেখব যে রবীন্দ্রনাথ বলবার চেষ্টা করবেন যে পাশ্চাত্যের যে ইতিহাস, পাশ্চাত্যের যে রাজনৈতিকতা, পাশ্চাত্যের যে নেশানতান্ত্রিকতা,
এর থেকে ভারতবর্ষ আলাদা, ভিন্ন। কেন আলাদা, কোথায় ভিন্ন, কিভাবে ভিন্ন, সেটা রবীন্দ্রনাথ বারবার বলবার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন। এবং তিনি বলেন যে আমাদের এখানে এক ধরনের সমাজ ছিল, যে সমাজকে তিনি স্বদেশী সমাজ বলে নাম দেবেন, এবং এই সমাজকে পুনর্গঠন করবার জন্য তিনি কতগুলো পদ্ধতিকেও চিহ্নিত করবেন। এখন এই যে সমাজের ধারণাটা রবীন্দ্রনাথের কাছে কিভাবে এলো, সমাজ বলতে তিনি কি ভাবছিলেন? মনে রাখতে হবে যে স্বদেশী সমাজের প্রবন্ধ যখন তিনি লিখছেন, তখন ইউরোপে একদিকে যেমন আমরা বলবো যে সাংঘাতিকভাবেই মিলিটারির প্রকোপ দেখা দিচ্ছে, এর কিছুদিন পরে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে, কিন্তু স্বদেশী সমাজ যখন লিখছেন তখন তো প্রথম বিশ্বযুদ্ধ আসেনি, রবীন্দ্রনাথ তার অনেক আগে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বুঝতে পারছেন যে দেশের এই যে ধারণা, সেটা কোথাও যেন এক ধরনের জোরের জায়গা থেকে উঠে আসে, কোথাও এক রকমের সীমাবদ্ধতা চোখে পড়ে। এখন রবীন্দ্রনাথ সমাজ বলতে কি ভাবছিলেন, স্বদেশী সমাজের কি চরিত্র তিনি কল্পনা করছিলেন, কিভাবে ভাবছিলেন, দেশের বিপ্রতি পেয়ে দেশের উল্টো দিকে এটাকে কিভাবে তিনি রাখছিলেন? রবীন্দ্রনাথের মনে হচ্ছিল, রবীন্দ্রনাথ ভাবছিলেন যে এই যে স্বদেশী সমাজ, এই স্বদেশী সমাজের ধারণার সূত্রে তিনি মনে করেন যে আমাদের সমাজ বলে একটা বিষয় ছিল, সে সমাজ কখনো রাজা বা রাজনৈতিকতার উপর নির্ভর করত না। যদি রাজা ভালো হতেন, শাসক ভালো হতেন, তাহলে সমাজের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হতো। যদি রাজা ভালো না হতেন, তাহলে সমাজের সঙ্গে তার সম্পর্ক তৈরি হতো না। সমাজের হাতে ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, সমাজ সাধারণের ভালো মন্দ নির্ণয় করবার এবং সেটাকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য তার ছিল। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন সমবায় প্রথা নিয়ে নানা রকম ভাবনা চিন্তা করবেন, তখন তিনি বারবার বলবেন যে আমাদের সমাজ, ভারতবর্ষীয় সমাজ, এইভাবে দেশের সাধারণ মানুষের এক ধরনের মঙ্গল সাধন করার সামর্থ্য অধিকার করেছিল। এখন রবীন্দ্রনাথের বক্তব্য ছিল, যেটা ওই বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীতে মাজা ছিলেন, মাজা হইয়াছেন, মাজা হইবেন, এইভাবে ভাবছেন। আর রবীন্দ্রনাথ 20 শতকে এসে মনে করছেন যে সমাজ আমাদের ছিল, সেই সমাজের সংগঠনকে আবার নতুন করে নির্মাণ করতে হবে, এবং যদি তা আমরা নতুন করে নির্মাণ করতে পারি, তাহলে আমরা কখনোই এইভাবে শুধুমাত্র শাসকের অনুগ্রহ প্রাপ্ত, শাসকের অনুগৃহীত বা শাসকের দিকে চেয়ে থাকা জনগোষ্ঠী হব না। আমরা তার বাইরে যেতে পারবো, আমাদের নিজেদের হাতে সামর্থ্য থাকবে, নিজেরা সেটাকে আমরা আমাদের মতো করে আমাদের ভালো মন্দকে নিয়ন্ত্রণ করতে পারবো, নির্ণয় করতে পারবো। এইভাবে একটা সমাজের কল্পনা, সমাজের ধারণা তিনি তৈরি করছিলেন। এখন এই যে সমাজের ধারণা তিনি ভাবছেন, তৈরি করছেন, এর পাশাপাশি মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়েরও কতগুলো ক্ষেত্রের ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। একদম গোড়াতে তিনি যে আশ্রম বিদ্যালয় তৈরি করছিলেন, সেই আশ্রম বিদ্যালয়ের নির্মাণ পর্বে জগদীশ চন্দ্র বসু, বন্ধু জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী বন্ধু জগদীশ চন্দ্র বসু, তাকে রবীন্দ্রনাথ যে পত্র লিখছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভারতবর্ষের তপবনের শিক্ষার একেবারে পুনর্নির্মাণ করতে চাইছেন। কিন্তু ক্রমশ যত সময় অগ্রসর হয়েছে, আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ এই ভারতবর্ষের তপবনের পুনর্নির্মাণ প্রকল্প থেকে খানিকটা সরে এসছেন, পিছুটান থেকে বেরিয়ে এসেছেন, তপবন শিক্ষার কতগুলো গুণ বা কতগুলো বৈশিষ্ট্যকে গ্রহণ করছেন, কিন্তু এর পাশাপাশি তিনি কিন্তু অন্য রকম একটা নির্মাণের দিকেও অগ্রসর হচ্ছেন। রবীন্দ্রনাথের একটা ভাবনার সঙ্গে অন্য ভাবনা খুবই সম্পৃক্ত। এবং মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যে আশ্রম বিদ্যালয় তৈরি করলেন, যে আশ্রম বিদ্যালয় ধীরে ধীরে বিস্তার লাভ করছিল, রবীন্দ্রনাথ 1913-তে যখন নোবেল পুরস্কার পেলেন, এবং তারপর যখন বলবো আমরা যে আন্তর্জাতিক স্তরে রবীন্দ্রনাথের কথার একটা মূল্য তৈরি হলো, এবং রবীন্দ্রনাথ প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তিনি দেখলেন, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন, তখন বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে রবীন্দ্রনাথ, এবং বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে আসছে সেই পর্বে রবীন্দ্রনাথ, আমরা খেয়াল করে দেখব যে রবীন্দ্রনাথ এইবার তার এই আশ্রম বিদ্যালয়কে বিশ্বভারতীর দিকে নিয়ে যাবেন। অর্থাৎ এই আশ্রম বিদ্যালয় শুধু আশ্রম বিদ্যালয়ে আটকে থাকবে না, এই আশ্রম বিদ্যালয় সম্প্রসারিত হবে, এবং তিনি বিশ্বভারতীর কথা ভাববেন।
এবং সেই বিশ্বভারতীতে আমরা খেয়াল করে দেখব যে রবীন্দ্রনাথ বলবেন যে তিনি এমন একটা পরিসর এই বিশ্বভারতীকে কেন্দ্র করে তৈরি করতে চাইছেন, যে পরিসরে তার দেশের অন্য প্রদেশের মানুষেরা যে শুধু আসছেন তাই নয়, অন্য দেশের মানুষেরাও এখানে আসতে পারেন। এটা বসুধার মধ্যে, পৃথিবীর মধ্যে এক ধরনের কুটুম্বতা তৈরি করবে, এক ধরনের মৈত্রী তৈরি করবে, আত্মীয়তা তৈরি করবে। রবীন্দ্রনাথ অন্য একটা বিশ্বের কথা ভাবছেন। এখন এই ভাবনাগুলো পরস্পর সম্পৃক্ত। এখানে শুধু রবীন্দ্রনাথের আমি খেয়াল করিয়ে দেব যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির আগেই কিন্তু রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাস লিখে ফেলেছেন। গোরা উপন্যাস পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এবং গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ ভাবনা ইতোমধ্যেই, একেবারে বলা যায় যে ইতোমধ্যেই সেই গুরুত্বপূর্ণ ভাবনাটিকে আমাদের সামনে এনেছেন। সেটা হচ্ছে এই যে গোরার জন্মসূত্রে যে পরিচয় আর গোরার দেশ সম্বন্ধীয় যে উপলব্ধি, এই দুয়ের মধ্যে একটা পার্থক্য তিনি করে দিয়েছেন। অর্থাৎ গোরা তো জন্মসূত্রে ভারতীয় নন, কিন্তু গোরা ভাবতেন তিনি ভারতীয় এবং তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। সেখান থেকে এক ধরনের রক্ষণশীল দেশের ধারণা, যে রক্ষণশীল দেশের মধ্যে আমি বলবো ব্রাহ্মণ্য হিন্দুত্বের ধারণা বড় হয়ে উঠছিল, সেটাকে দেখা যাচ্ছিল যে গোরা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিল। ক্রমশ যখন গোরা তার কলকাতার গৃহ থেকে বাইরে গেল, যখন সে চরঘোষপুরে গেল, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ তৈরি হলো, সাধারণ মানুষ কিভাবে অত্যাচারিত হয় সেটা সে বুঝতে পারলো, তখন কিন্তু গোরা তার এই সংকীর্ণ হিন্দুত্বের যে আত্মপরিচয় এবং সংকীর্ণ হিন্দুত্বের সূত্রে দেশের যে ধারণা, সেটা থেকে বেরিয়ে আসতে সমর্থ হলো। এবং ধীরে ধীরে তার কাছে তার আত্মপরিচয় উন্মোচিত হলো, এবং উন্মোচিত হওয়ার ফলে গোরা দেখতে পেল, গোরা ভাবতে পারলো যে দেশ বলতে কিন্তু শুধুমাত্র সংকীর্ণ কতগুলো আত্মপরিচয় সেটাই বড় নয়, তার বাইরে তাকে যেতে হবে। এবং এই যে তার বাইরে সে যেতে পারলো, সেটাই গোরার দেশ। যেখানে দেখতে পাবো এই উপন্যাসের শেষে যে আনন্দময়ী, যিনি গোরার এক অর্থে জৈব মা নন, সেই আনন্দময়ীর ঘরে অনায়াসেই কিন্তু অন্য বর্ণের, অন্য ধর্মের একজন মানুষ, তার সঙ্গে গোরা একাত্ম হতে পারে এবং গোরার একটা কোথাও দেশের অনুভব হয়। সেই অনুভবটা নিশ্চয়ই খণ্ডিত ব্রাহ্মণ্য ধর্মের সূত্রে নির্মিত একটা চরিত্র নয়। এখন এই গোরা এই উপন্যাস রবীন্দ্রনাথ লিখে ফেললেন বিশ্বযুদ্ধের আগেই। এবং এটাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যখন গোরা লিখেছেন, সেই পর্বে তিনি খেয়াল করে দেখেছেন, আমি দুটোকে মেলাতে একেবারেই চাইছি না, কিন্তু খেয়াল করে দেখেছেন যে সেখানে নিবেদিতার মতো মানুষ তিনি ভারতবর্ষে এসেছেন। এবং এটা রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন যে ইউরোপ থেকে অনেকেই আসতে পারেন, যারা কিন্তু ওই রবীন্দ্রনাথ দুটো ভাগ করেছিলেন, বিখ্যাত বিভাজন, বড় ইংরাজ এবং ছোট ইংরাজ। এই ছোট ইংরাজ যারা প্রশাসনিকভাবে এই দেশকে দখল করতে চায়, যারা বাণিজ্যিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে এই দেশের সম্পদকে একেবারেই নিজেদের কুক্ষিগত করতে চায়, তার বাইরে কিছু মানুষ আছেন যারা বড় ইংরাজ। এবং রবীন্দ্রনাথ তার নিজের প্রতিষ্ঠানে দেখতে পাওয়া যাবে সেখানে পিয়ারসনের মতো মানুষ আছেন, সেখানে এলমহার্স্টের মতো মানুষ আছেন। এরা একে একে রবীন্দ্রনাথের এখানে এসে উপনীত হচ্ছেন এবং রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে মানুষের সঙ্গে মানুষের অন্য একটা সংযোগ তৈরি হতে পারে। যে প্রশ্নটা আমি বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ ভাবছিলেন যে দেশের সাধারণের সঙ্গে তিনি কি করে যোগ তৈরি করবেন, 20 শতকে এসে আরেকটা ভাবনার সঙ্গে তিনি জড়িত হলেন যে বিশ্বের মানুষ পরস্পরের সঙ্গে কি করে সংযোগ সূত্রে গ্রথিত হবে, সেটা শুধু দেশের পরিচয় নয়। এখন এই যে একটা পরিসর, এই পরিসর রবীন্দ্রনাথকে ভাবাচ্ছিল। এখানে দু তিনটে কথা মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি এবং রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রাপ্তি, এই দুটো সম্পর্কে সমকালে বেশ কিছু কটু কথা তাকে শুনতে হয়েছিল। এখন এই যে এশিয়ার মধ্যে প্রথম তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, এই নোবেল পুরস্কার পাওয়ায় তার কতটা যোগ্যতা আছে এবং তিনি সাহেবদেরকে এক অর্থে তোষামোদ করে নোবেল পুরস্কার পেয়েছেন কিনা,
রবীন্দ্রনাথের অনুবাদ কতটা তার নিজের করা, নাকি সাহেবরা অনুগ্রহ করে তাকে করে দিয়েছেন, এই সমস্ত কথাও কিন্তু রবীন্দ্রনাথকে শুনতে হয়েছে। তার পাশাপাশি রবীন্দ্রনাথ যখন নাইট উপাধি প্রাপ্ত হলেন, তখন অনেকেই ভাবলেন যে রবীন্দ্রনাথ এই নাইট উপাধি পেয়েছেন, এটাও একদিক থেকে ইংরেজদের সঙ্গে তার সম্পর্কের অন্য একটা পরতকে তুলে ধরছে, এবং তিনি সাহেবদেরকে তোষামোদ করেছেন, এই তোষামোদ করে তিনি নাইট উপাধি পেয়েছেন। এটা বোঝা গেল রবীন্দ্রনাথের অন্য যে উপন্যাসটির আমি নাম করব, সবুজপত্রে প্রকাশিত হয়েছিল, যেখানে রবীন্দ্রনাথ প্রথম এইবার খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকেই করতে শুরু করেছিলেন, যে প্রশ্নটার সঙ্গে এখন আমাদের খুবই সংযোগ রয়েছে। রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ দুটো ধারণাকে এই পর্ব থেকেই আমি বলবো যে 20 শতকের প্রথম দশক থেকে এইবার নিয়ে আসছেন। সেটা হচ্ছে এই যে দেশানুরাগ এবং সত্যানুরাগ, এই দুইয়ের পার্থক্য তিনি নির্দেশ করছেন। যে আমি আমার দেশকে ভালোবাসি, এবং এই ভালোবাসাকে আমি কোথাও একেবারে প্রায় একটা উগ্র অন্ধত্বের জায়গাতে নিয়ে যাই কিনা। যদি সেই উগ্র অন্ধত্বের জায়গাতে নিয়ে যাই, তাহলে সেটা সত্যের বিরোধী হতে পারে কিনা। এই প্রশ্নগুলো রবীন্দ্রনাথকে গভীরভাবে আলোড়িত করছিল, এবং রবীন্দ্রনাথ ভাবতে চাইছিলেন, সেটা ওই বলা যেতে পারে 20 শতকের প্রথম দশক থেকেই আস্তে আস্তে রবীন্দ্রনাথ ভাবছিলেন। 20 শতকের প্রথম দশকেই জানা যাচ্ছে, আপনারা সকলেই জানেন, যে যাকে আমরা চরমপন্থী আন্দোলন বলি, সেটা আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে। যুগান্তর দল তৈরি হয়ে গেছে, মুসলিম লীগ তৈরি হয়েছে, ফলে হিন্দু মুসলমানের বিভাজনেরও একটা চরিত্র আস্তে আস্তে গড়ে উঠছে। ফলে দেশের মধ্যে দেশকে ভালোবাসার যে নানা চরিত্র, নানা ধরন, দেশপ্রেমের নামে কার্যক্রমের যে নানা চেহারা তৈরি হচ্ছে, এটা রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন। এবং এইখানে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করছেন যে আমার কাছে কি বড়, দেশানুরাগ না সত্যানুরাগ? এবং দেশানুরাগের নামে কোনো সংকীর্ণ স্বার্থ আমার কাছে বড় হয়ে উঠবে, না দেশানুরাগের নামে সেই সংকীর্ণ স্বার্থের পক্ষে যারা দাঁড়াচ্ছেন তাদের বিপরীতে সত্যানুরাগী হিসেবে আমি দাঁড়াতে পারব। এই ভাবনাটা রবীন্দ্রনাথকে খুবই আলোড়িত করছে, এবং আলোড়িত করছে বলেই তিনি বিশেষ করে চরমপন্থী বিপ্লবী যারা, তাদের যে আত্মত্যাগ, নিঃস্বার্থ আত্মত্যাগ, সেটা নিয়ে রবীন্দ্রনাথের কোনো সমস্যা নেই, কোনো সেই অর্থে সমালোচনা নেই। কিন্তু সেই নিঃস্বার্থ আত্মত্যাগের সূত্রে যে পথ তারা বেছে নিচ্ছেন, যে পথকে সামনে আনছেন, সেই পথ নিয়ে তার কিছু প্রশ্ন স্বভাবতই থেকে যাচ্ছে। এবং তিনি বলবার চেষ্টা করছেন যে যদি আমি এই চরমপন্থী আন্দোলন করতে গিয়ে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করি, সেই অত্যাচারী নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে যখন আমি আমার অস্ত্র শানাচ্ছি, তখন যদি অন্য কেউ সেখানে নিহত হন, তাহলে সেই পথকে আমি সমর্থন করব কিনা। কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে যিনি মারা যাচ্ছেন, তাদের সঙ্গে তো অন্যকে শাসন করবার, বঞ্চনা করবার কোনো যোগ নেই, তাহলে এই মৃত্যুকে আমি কিভাবে দেখব? আমাদের ঘরে বাইরে উপন্যাসের সূত্রে মনে পড়ে যাবে যে যখন সন্দীপ, দুটি চরিত্র সন্দীপ এবং নিখিলেশ, সন্দীপ যখন উগ্র দেশপ্রেম, এই উগ্র দেশপ্রেমের নামে, এবং এই উপন্যাসে প্রথম আমরা খেয়াল করলাম যে বন্দে মাতরম এই মন্ত্রটিকে ঘিরে একটা বিতর্ক তৈরি হলো, নিখিলেশ এবং সন্দীপের বিতর্ক। সেই বিতর্কে দেখা গেল খুব সুস্পষ্ট ভাবেই নিখিলেশ তিনি সন্দীপকে বলবেন যে কোনো একটা মন্ত্র দিয়ে দেশের নামে আমাদের কল্পনাকে উত্তেজিত করা, সাধারণকে ভোলানো, এটাকে তিনি সমর্থন করেন না। ফলে এই প্রশ্ন এবং প্রসঙ্গগুলো রবীন্দ্রনাথের লেখাতে উঠতে শুরু করলো, এবং রবীন্দ্রনাথ দেশানুরাগ এবং সত্যানুরাগের বিরোধিতা করতে শুরু করলেন, দুইয়ের পার্থক্য নিয়ে কথা বলতে শুরু করলেন। এবং দেখা গেল যে ঘরে বাইরে যখন প্রকাশিত হলো, তখন রবীন্দ্রনাথের এই ঘরে বাইরে উপন্যাসটি পড়ে যারা সেই অর্থে তৎকালীন দেশপ্রেমিক, তারা খুবই বিরক্ত হলেন, এবং অনেকেই রবীন্দ্রনাথকে এই পর্বে বলতে শুরু করলেন যে রবীন্দ্রনাথ যেহেতু সারত্ব প্রাপ্ত হয়েছেন, ওই যে নাইট উপাধি পেয়েছেন, স্যার উপাধি পেয়েছেন,
সুতরাং রবীন্দ্রনাথের পক্ষে এই জাতীয় উপন্যাস লেখা খুবই স্বাভাবিক। তিনি তার স্বার্থ রক্ষা করতে চান এবং তিনি ঘুরিয়ে আমাদের আন্দোলনকে দুর্বল করে দিচ্ছেন, এরকম কতগুলো অপযুক্তি রবীন্দ্রনাথকে শুনতে হয়েছিল। তার পাশাপাশি আরেকটি দিকও ছিল যে এই উপন্যাস, ঘরে বাইরে উপন্যাস, সেটা তো শুধুমাত্র এই সন্দীপ এবং নিখিলেশের মতের পার্থক্যের উপর নির্ভর করে লেখা উপন্যাস নয়। সেখানে সন্দীপের যে চরিত্র, সেই চরিত্রে বিমলা সন্দীপের যে সম্পর্ক, সেই সম্পর্কটিও সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং তাতে অনেকেই মনে করলেন যে একজন বিপ্লবীকে রবীন্দ্রনাথ নানাভাবে খেলো করছেন, ফলে রবীন্দ্রনাথকে তার নানা রকম যুক্তির কথা, প্রতিযুক্তির কথা শুনতে হলো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যখন হলো তখন বোঝা গেল যে রবীন্দ্রনাথ কতটা স্বাদেশিক, যাকে কিছুক্ষণ আগেই কেউ কেউ আক্রমণ করছিলেন ঘরে বাইরে উপন্যাসের জন্য, যে তিনি পূর্ণ সারত্ব প্রাপ্ত হয়েছেন বলে এই জাতীয় উপন্যাস লিখছেন। সেখানে আমরা খেয়াল করে দেখলাম যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথম যে ভারতীয় তীব্র প্রতিবাদ করলেন তিনি রবীন্দ্রনাথ। এবং এটাও আমরা জানি যে রবীন্দ্রনাথ এই সময় চেয়েছিলেন গান্ধীর সহযোগিতা, চেয়েছিলেন তিনি এবং গান্ধী দিল্লি হয়ে পাঞ্জাবে প্রবেশ করবেন। গান্ধী রবীন্দ্রনাথের সঙ্গে কার্যক্রমের বিষয়ে সহমত হননি। এটাও আমরা জানি যে দেশবন্ধু চিত্তরঞ্জন তখন জীবিত। রবীন্দ্রনাথ চিত্তরঞ্জনকে একটি সভা রাখতে বলেছিলেন, কিন্তু চিত্তরঞ্জন সেই সভা আহ্বান করেননি। তো এই রকম একটা পরিস্থিতিতে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। আমরা বুঝতে পারলাম যে দেশের নামে, অর্থাৎ এখানে তো দেখা যাচ্ছে যে জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের ওপরে নির্বিচারে বর্বরভাবে যারা গুলি চালিয়েছেন, তারা নিজের দেশের নামে, নিজের দেশের অধিকারের নামে সাধারণ মানুষকে হত্যা করেছে। ফলে রবীন্দ্রনাথ দু ধরনের হত্যারই বিরোধী, দু ধরনের এই চরমপন্থারই বিরোধী। এখানে একটি টিকা টিপ্পণীর মতো একটা কথা খেয়াল করিয়ে দিই। পরবর্তীকালে যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো সূর্য সেনের নেতৃত্বে, এটা মনে করবার কোনো কারণ নেই যে চরমপন্থী বিপ্লবী যারা, তারা নিজেদের পথ সম্পর্কে কখনোই চিন্তা করতেন না, এটা একেবারেই ঠিক নয়, তারা খুবই চিন্তা করতেন। ফলে এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন যারা করছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে ভাববার চেষ্টা করেছেন যে তারা যে চরমপন্থা গ্রহণ করবেন, সেই চরমপন্থার মাত্রা যেন বজায় থাকে। এবং আপনারা জানেন যে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কল্পনা, যিনি পরে কল্পনা যোশী, এই কল্পনা তার ভূমিকা কি ছিল এবং পরে তিনি যখন কারাগারে বন্দী হলেন, তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে রবীন্দ্রনাথের একটা বিশেষ ভূমিকা ছিল। এবং কল্পনা যোশী পরবর্তীকালে তিনি বামপন্থার সঙ্গে যুক্ত হলেন। রবীন্দ্রনাথ তাকে চিঠিতে, যখন মুক্তি পেলেন কল্পনা, তাকে একটি চিঠিতে লিখলেন যে দেশের কাজ করবার অন্য একটা ক্ষেত্র আছে, যেটা গঠনমূলক বিবেচনার ক্ষেত্র, সেই গঠনমূলক বিবেচনার ক্ষেত্রটি যেন তিনি বিস্তৃত না হন। ফলে একদিক থেকে রবীন্দ্রনাথের এই সমালোচনা কিন্তু ওই চরমপন্থীদেরও ভাবাচ্ছিল যে তাদের পথটা কতটা কিভাবে অগ্রসর হওয়া যায়। যাই হোক, আমি আবার 1919-এর এতে ফিরে আসি যে এই একদিকে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করছেন, কিন্তু এই পর্ব থেকেই মনে রাখতে হবে তার আগে বিশ্বভারতীর ধারণা এসে গেছে 1918-তে। তিনি বিশ্বভারতীকে কেন্দ্র করে এক ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে চাইছেন, যেখানে বিশ্বের সমস্ত মানুষ এসে মিলিত হবেন। এবং এই পর্বেই কিন্তু রবীন্দ্রনাথ তার নেশন সংক্রান্ত যে ইংরেজি লেখা, ন্যাশনালিজমের যে সীমা, সেই সীমা তিনি তার ইংরেজি লেখাতে এবং বক্তৃতাতে দেখা যাচ্ছে যে তিনি নিয়ে আসছেন। এবং এই পর্বে শুধুমাত্র যে পাশ্চাত্যের প্রতি তার বিতরাগ, পাশ্চাত্যের নেশনতন্ত্রের প্রতি তার বিতরাগ, তা নয়, আমাদের এশিয়ার সভ্যতায় যে সমস্ত দেশগুলি তিনি দুটো আলাদা করে ভাগ করতেন, একটা হচ্ছে দেশের যেমন স্বাদেশিকতা এবং উগ্র জাতীয়তা, এই দুয়ের মধ্যে বিভাজন করতেন, তেমনি আমরা খেয়াল করে দেখেছি তিনি সভ্যতা এবং নেশনতান্ত্রিকতা, এই দুয়ের বিভাজন করছেন। চীন এবং জাপান তিনি মনে করছেন যে এশিয়ায় তিনটে খুব পুরনো সভ্যতা আছে,
একটা হচ্ছে চীনের সভ্যতা, একটা হচ্ছে জাপানের সভ্যতা, আর একটা হচ্ছে ভারতীয় সভ্যতা। এই চীন, জাপান এবং ভারতের সভ্যতা, এই তিন সভ্যতার মধ্যে তিনি এক ধরনের ঐক্য বিধান করতে চান। কিন্তু যদি চীন ও জাপান এই সভ্যতার অতীতকে ভুলে গিয়ে ইউরোপের মতো, পাশ্চাত্যের মতো দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, নেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তাহলে তার ঘোরতর আপত্তি আছে। ফলে রবীন্দ্রনাথের দেখা যাচ্ছে যে চীন এবং জাপান এই দেশের সাধারণ মানুষ কিন্তু বহু ক্ষেত্রে রবীন্দ্রনাথকে তার ইংরেজি বক্তৃতার জন্য ভুল বুঝেছেন। এবং একই রকম ভাবে দেখা যাবে যে পাশ্চাত্যে যখন নেশনতন্ত্রের বিরুদ্ধে রবীন্দ্রনাথ কথা বলছেন, তখন দেখা যাচ্ছে যে বিশেষ করে যখন আমেরিকায় গিয়েছেন, তখন দেখা যাবে যে সেখানে সুস্পষ্টই রবীন্দ্রনাথকে নিয়ে নানা কার্টুন প্রকাশিত হচ্ছে। এবং সেই কার্টুনগুলোতে তারা বলছেন যে রবীন্দ্রনাথ যে এই যে স্বভাবতই তিনি নেশনতন্ত্রের বিরোধিতা করেন, তিনি যে ভাষায় যেভাবে করেন, তারা সেটা বুঝতে পারেন। ফলে রবীন্দ্রনাথ কিন্তু সামগ্রিকভাবে ইউরোপে এবং এশিয়াতেও সমালোচিত হচ্ছেন। কিন্তু এই সমালোচনায় রবীন্দ্রনাথ পিছিয়ে পড়ছেন এরকম মনে করবার কোনো কারণ নেই। তিনি তার নিজের জায়গাতে খুব সুস্থির, তিনি তার নিজের জায়গাতে খুব সুস্পষ্ট, এবং এই সুস্থির সুস্পষ্টতাতেই তিনি তার যে কার্যক্রম সেটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। এখন এই যে আমরা 1919 পর্যন্ত এলাম, তাতে আমরা এবার ভাববার চেষ্টা করব যে রবীন্দ্রনাথের এই যে ভাবনা, এই ভাবনা কি শুধুমাত্র ভাবনার জায়গাতেই আটকে থাকছে, নাকি এর কোনো ফলিত চেহারা আছে? এখন ইতিহাসবিদরা দু ধরনের স্বদেশিকতার কথা বলেন। তার মধ্যে একটা হচ্ছে সুমিত সরকার ভাগ করেছেন, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ স্বদেশী, গঠনমূলক স্বদেশিকতা। এবং রবীন্দ্রনাথের আমরা দেখতে পাবো যে গঠনমূলক স্বদেশিকতার কতগুলো কার্যক্রম আস্তে আস্তে আমরা প্রকাশিত ও প্রতিষ্ঠিত হতে দেখব। এবং সেখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ এই শান্তিনিকেতনকে কেন্দ্র করে কতগুলো গ্রাম অধিগ্রহণ করছেন, এবং সেই গ্রামগুলিকে কেন্দ্র করে পল্লী পুনর্গঠনের চেষ্টা করছেন। এই যে গ্রামকে কেন্দ্র করে পল্লী পুনর্গঠনের চেষ্টা তিনি করছেন, এবং এই গ্রামগুলির সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের সম্পর্ক জমিদারির সম্পর্ক নয়। এর আগে প্রথমে যখন রবীন্দ্রনাথ জমিদারি দেখতে গিয়েছিলেন, তখন সেখানে তিনি প্রজাদের কল্যাণের জন্য অনেক কিছু করবার চেষ্টা করেছিলেন। কৃষি কার্যের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি কার্যের কথা ভেবেছিলেন, কোন কোন ধরনের চাষ করলে তাদের লাভ হতে পারে তার কথা ভেবেছিলেন, গ্রামীণ ব্যাংকের কথা ভেবেছিলেন। সেখানে রবীন্দ্রনাথ প্রজাদের সঙ্গে জমিদার এবং প্রজার সম্পর্কে জড়িত। কিন্তু পরে আমরা দেখতে পাবো যখন 1922 থেকে ক্রমশ রবীন্দ্রনাথ পল্লী পুনর্গঠনের কাজ করছেন, তখন এই পল্লী পুনর্গঠন, যা আমরা বলবো তার একেবারেই ওই গঠনমূলক স্বদেশিকতার কাজ, সেই গঠনমূলক স্বদেশিকতার কাজে তিনি কিন্তু আর জমিদারি সম্পর্কে সম্পর্কিত নন। তিনি একজন চিন্তক, সাধারণ চিন্তক। তিনি পার্শ্ববর্তী গ্রামগুলিতে পল্লী পুনর্গঠনের কাজ করছেন, এবং তখন ভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রবেশ ঘটেছে। গান্ধী রবীন্দ্রনাথের কথোপকথন হয়, এবং সেই কথোপকথনের সূত্রে গান্ধীর রাজনীতির যে নৈতিকতা এবং রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠনের যে চরিত্র, তার মধ্যে হয়তো এক ধরনের নৈকট্য বা মিলও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দূরত্বও আছে। এখন রবীন্দ্রনাথ এই যে গ্রামের পুনর্গঠন করছেন, এই গ্রামের পুনর্গঠন কাজে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ তার বিদ্যালয়ের যারা ছাত্র, তার শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র বা পড়ুয়া, তাদেরকে এই কাজে নিয়োজিত করেন। আমরা ব্রতী বালক বা ব্রতী দলের কথা জানি। এই ব্রতী দল বা ব্রতী বালক তারা এই গ্রামগুলোতে যাচ্ছেন, বড়দের সঙ্গে বলাই বাহুল্য গ্রামের স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামের অর্থনৈতিক জীবন কিভাবে পরিবর্তিত করা যায় তার কথা ভাবছেন। এবং এর আগেও আমরা জানি যে রবীন্দ্রনাথ ওই আগেই তার সিটি অ্যান্ড ভিলেজ বলে ইংরেজি লেখা সেটা লিখে ফেলেছেন। এবং সেই সিটি অ্যান্ড ভিলেজ বলে যে ইংরেজি লেখা, তাতে রবীন্দ্রনাথ এক ধরনের অর্থনৈতিক প্রকল্পের কথাও ভাবছেন, যেখানে তিনি বলছেন যে আমাদের এই ঔপনিবেশিক পর্বে যে শহরগুলো গড়ে উঠেছে, সেই শহরগুলো আমাদের গ্রামগুলিকে একেবারে দেখা যাচ্ছে নিঃস্ব করে দেয়, রুগ্ন করে দেয়। এবং রবীন্দ্রনাথ সেখানে বলেছেন, একটা উপমা দিয়েছেন, যে উপমায় বলেন যে আমাদের শরীরের কোনো কোনো অংশ যদি হঠাৎ স্ফীত হয়ে ওঠে, তাতে যেরকম অসামঞ্জস্য তৈরি হয়, তেমনি আমাদের এই শহরগুলি এই অসামঞ্জস্য তৈরি করছে। ফলে রবীন্দ্রনাথ গান্ধীর মতোই মনে করেন ভারতবর্ষের বৃহৎ জনগণ তারা গ্রামে বসবাস করেন,
এবং তাদেরকে ওই যে ভারতবর্ষীয় সমাজ ছিল সেই সমাজের মতো করে ভারতীয় বর্ষীয় সমাজ তৈরি করতে হবে, এবং এই সামাজিক মানুষেরা পল্লী পুনর্গঠনের কাজে হাত লাগাবেন। এবং বস্তুতপক্ষে রবীন্দ্রনাথ তার এই 1920 পর থেকে ক্রমশ রবীন্দ্রনাথ কিভাবে এই পল্লী পুনর্গঠন করা যায় তারই একটা ছোট পরিকল্পনা তার এই শান্তিনিকেতনকে কেন্দ্র করে করছেন, এই বিদ্যালয়কে কেন্দ্র করে করছেন। এবং সেখানে তিনি দেখা যাচ্ছে যে যারা কম বয়সী তাদেরকে নিয়োজিত করছেন, তারা সেখানে কাজে অংশগ্রহণ করছে, দেখছে, যাতে ভবিষ্যতে তারা দেশকে তাদের মতো করে ভাবতে পারে। অর্থাৎ আমি যদি বলি যে ঘরে বাইরেতে সন্দীপ অমূল্যকে একরকম করে ভুলিয়ে রাখতে চেয়েছিল, কম বয়সী বালক। অমূল্য সেই ভুল পরে ভেঙে গিয়েছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ সত্যি সত্যি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সাধারণ যারা কিশোর তাদেরকে বুঝিয়ে দিতে চান, দেখিয়ে দিতে চান দেশের পুনর্গঠনে, দেশকে সত্যি সত্যিই গড়ে তুলতে গেলে কি করে গ্রামের পুনর্গঠন করতে হয়। ফলে এই ভাবনা এবং তার কার্যক্রম আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এবং এই পর্বে রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে যত তিনি এই পল্লী পুনর্গঠনের কাজ, এবং তার সঙ্গে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে বিজ্ঞানের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক পল্লী পুনর্গঠনের ক্ষেত্রে গান্ধীর বিজ্ঞানের সঙ্গে যে সম্পর্ক, দুইয়ের মধ্যে স্তরগত পার্থক্য আছে। গান্ধীর মতো রবীন্দ্রনাথ অতটা রক্ষণশীল নন। বস্তুতপক্ষে রবীন্দ্রনাথ তার পুত্র রথীন্দ্রনাথকে কৃষি বিজ্ঞান করতে পাঠিয়েছিলেন, যাতে সেই বিদ্যা ফিরে এসে পল্লী পুনর্গঠনের কাজে ব্যবহার করা যায়। এবং দেখা যাচ্ছে যে পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় যাবেন, বলসেভিক বিপ্লব হয়ে গেছে, বলসেভিক বিপ্লবের ফলে রাশিয়ার এক ধরনের বিপ্লবোত্তর রাশিয়ার একটা নতুন চেহারা তৈরি হয়েছে। সেই বিপ্লবোত্তর রাশিয়াতে রবীন্দ্রনাথ গেছেন এবং তার সেখানকার যে অভিজ্ঞতা তাকে মুগ্ধ করেছে। কিন্তু এই রাশিয়ার প্রতিও রবীন্দ্রনাথের মনে রাখতে হবে যে রাশিয়া সম্পর্কে একদিকে তার যেমন গভীর শ্রদ্ধা তখনকার অবস্থা দেখে, তার পাশাপাশি কিন্তু তিনি কতগুলো সংশয়ও প্রকাশ করেছেন। এবং সেখানে তিনি বলছেন যে এই সংশয়টা হচ্ছে এই যে রাশিয়া যদি ছাঁচে ফেলা একটা চেহারা তৈরি করে তাহলে সেই ছাঁচ কিন্তু ভেঙে যাবে। রবীন্দ্রনাথের কাছে তখনও কিন্তু রাশিয়ার এই আন্দোলন পরবর্তী পর্বে যে কোথাও কোথাও সাংঘাতিক রকম অন্য রাজনীতি ছিল, গুলাগের রাজনীতি, সেগুলো সম্পর্কে রবীন্দ্রনাথের কিন্তু তখনও কোনো প্রত্যক্ষ ধারণা নেই। কিন্তু তিনি তার দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা থেকে এটা বলবার চেষ্টা করছেন যে যদি ছাঁচ তৈরি করতে হয় তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। এই পর্বে তিনি পারস্য যাত্রা করছেন এবং পারস্যে গিয়ে তিনি মুগ্ধতার কারণ এখানে পারস্যে গিয়ে তিনি যেখানে দেখছেন যে সেখানে পারস্যে যেভাবে ইসলামের চরিত্র, সেই ইসলামের চরিত্রের সঙ্গে ভারতীয় ইসলামের চরিত্র মেলে না। এবং পারস্যের অভিজ্ঞতা থেকে রবীন্দ্রনাথ একটা ভাববার চেষ্টা করছেন যে ভারত, মনে রাখতে হবে ভারতে কিন্তু হিন্দু মুসলমান যে লড়াই, বাটোয়ারা ইত্যাদি সংকটগুলো আস্তে আস্তে আসতে শুরু করছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু ঘরে বাইরে উপন্যাসে খুব সুস্পষ্টভাবেই দেখিয়েছেন যে কিভাবে সন্দীপের রাজনীতি হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করছে। ফলে এটা কিন্তু তিনি ক্রমশই বুঝতে পারছেন যে ভারত আস্তে আস্তে স্বাধীনতার পথে যদি আত্মপ্রকাশও করে তাহলে কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্বকে মোচন করবার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়ার একটা জগৎ তৈরি করতে হবে। এটাও তিনি বুঝতে পারছেন যে ভারতীয় ইসলামের যে রক্ষণশীল চেহারা কোথাও কোথাও রয়েছে তার অন্য একটা অবয়ব এই পারস্যের দিকে তাকিয়ে তারা গড়ে তোলবার কথা ভাবতে পারেন। ফলে রবীন্দ্রনাথের ভাবনাগুলো কিন্তু পরস্পর সম্পর্কিত, পরম্পরিত, এবং কোথাও তিনি ভাববার চেষ্টা করছেন যে কিভাবে সমাধান আসবে। এবং পারস্যে গিয়ে তিনি ভাববার চেষ্টা করছেন, পারস্যে কথোপকথনে আবার নেশানের প্রসঙ্গ এলো এবং সেখানে তিনি বুঝতে পারছেন, সেখানে তিনি বলছেন যে যদি ভবিষ্যতে ভারতবর্ষ স্বাধীনতার পর বা এশিয়ার কোনো দেশ নিজের মতো করে আত্মপ্রকাশ করে, সেখানে কিন্তু সেই যে নেশনের চরিত্র, যদি নেশন তৈরিও করতে হয় তাহলে সেই নেশনের চরিত্র কিন্তু অন্য রকম হবে। সেই নেশন কিন্তু ইউরোপের নেশন নয়। ফলে রবীন্দ্রনাথের আগাগোড়া, রবীন্দ্রনাথের এই যাত্রাপথের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথের দেশের ভাবনা, দেশের চরিত্র, দেশের কল্পনা, এই আগাগোড়াই রবীন্দ্রনাথ কিন্তু নানা রকম ভাবে ভাবতে 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 এগোচ্ছেন।
এবং এই ভাবনার মধ্যে রবীন্দ্রনাথ এরকম কোনো একটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত সেখানে উপনীত হতে হবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের একেবারেই বলা যায় যে একেবারেই সেটা রবীন্দ্রনাথের কাম্য নয়। এখন রবীন্দ্রনাথ আসলে, আমি প্রায় 1 ঘন্টা নিয়ে ফেলেছি, আমি আস্তে আস্তে গুটিয়ে আনবার চেষ্টা করব। খুব দীর্ঘ বক্তৃতা কখনোই সবসময় শুনতে ভালো লাগে এমনটা নয়, এবং আমি কতগুলো সূত্র আস্তে আস্তে যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ভাববার চেষ্টা করছেন এই যে একটা নেশন অন্য নেশনকে দখল করতে চায়, লড়াই করতে চায়, তাকে গিলে ফেলতে চায়, সেটা তো আসলে একটা অর্থনৈতিক লাভের জন্য, অর্থনৈতিক স্বার্থের জন্য। এবং রবীন্দ্রনাথ একটা টের পাচ্ছেন যে এই অর্থনৈতিক স্বার্থ কিন্তু আমাদের প্রাকৃতিক যে সামঞ্জস্য সেটাকে ভয়ঙ্কর রকম বিপন্ন করে। ফলে রবীন্দ্রনাথ মুক্তধারা এবং রক্তকরবী এই দুটো নাটক ততদিনে রবীন্দ্রনাথ লিখে ফেলেছেন, যেই দুটো নাটক খুব সচেতনভাবে এই প্রাকৃতিক সামঞ্জস্যকে, আমাদের প্রযুক্তি এবং লোভ যদি সেই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা কিভাবে আমাদের প্রাকৃতিক সামঞ্জস্যকে নষ্ট করছে সেটা রবীন্দ্রনাথ সেখানে বলেছেন। ফলে রবীন্দ্রনাথ ভাববার চেষ্টা করেন যে যদি সত্যি সত্যি মানুষের জন্য কোনো ব্যবস্থা তৈরি করতে হয়, সেটা কল্যাণকামী সমাজই হোক, বা সেটা নেশনের কোনো চরিত্রই হোক, কোনো তার রূপই হোক, তাহলে যেটা করতে হবে প্রথমত এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে যেটা ব্যক্তির যে ব্যক্তিগত অধিকার, সম্পদের অধিকার, সেটাকে বলি দিয়ে নয়, তাকে স্বীকার করে, কিন্তু ব্যক্তির লোভ কোথাও সেখানে শমিত হবে। দেখা উচিত এমন একটা উৎপাদন ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থা প্রকৃতিকে নিঃস্ব করে দেবে না। তার পাশাপাশি তিনি মনে করেন যে মানুষের সঙ্গে মানুষের সহযোগী সম্পর্ক থাকবে এবং মানুষ তার বর্তমানের জন্য সবকিছুকে ব্যবহার করে ফেলবে না। অর্থাৎ যখন নেশনতন্ত্র বা যাকে আমরা বলি উগ্র জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে, তখন সেই উগ্র জাতীয়তাবাদের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ তাৎক্ষণিক বর্তমান লাভের জন্য বিশেষ ভূখণ্ডের অন্তর্গত সমস্ত অধিবাসীকে একদিকে এক মনে চিন্তা করতে শেখায়, এবং এই চিন্তা করতে শেখানোর সূত্রে তারা বর্তমানের লাভকে এতটাই বড় করে তোলে এবং সেই বিশেষ ভূখণ্ডের অন্তর্গত জনগোষ্ঠীর জন্য এতটাই বড় করে তোলে যে অন্যান্য মানুষের কথা, ভবিষ্যতের কথা কোনোটাই তারা ভাবে না। রবীন্দ্রনাথের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক চিন্তন এই বর্তমান সাপেক্ষ লুব্ধতার বিরোধিতা করে, প্রাকৃতিক অসামঞ্জস্যকে বিনষ্ট করে যে অর্থনীতি, তার বিরুদ্ধে কথা বলে। এবং রবীন্দ্রনাথ যখন ক্রমশ তার জীবনের শেষ পর্বে যাচ্ছেন, তখন তিনি হিটলার, মুসোলিনি এদের উত্থান টের পাচ্ছেন। মুসোলিনির সঙ্গে তার প্রথম যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে মুসোলিনি সম্পর্কে এক ধরনের বলা যেতে পারে যে সহনশীলতা তার মনে ছিল, কিন্তু মুসোলিনির প্রকৃত চরিত্র তিনি টের পেয়েছেন। রোমারোলা তাকে সেটা চিনিয়ে দিয়েছেন। হিটলার, তার উত্থান, সেটা সম্পর্কে তিনি সচেতন, এবং তারা যে একেবারেই পাশ্চাত্যে প্রবল যে লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে তার তিনি বিরোধী। সভ্যতার সংকটের মূল কারণ যে পাশ্চাত্যের এই নেশনতন্ত্র, সেটা তিনি জানাচ্ছেন। তার শেষ জন্মদিন, প্রয়াত হবেন, তার আগে শেষ যে জন্মদিন শান্তিনিকেতনে পালিত হয়, তাতে ক্ষিতিমোহন সেন সভ্যতার সংকট পড়ে শোনাচ্ছেন, যে সভ্যতার সংকটে তিনি খেয়াল করিয়ে দিচ্ছেন যে এবার হয়তো প্রাচ্যের অভিমুখে আমাদের তাকাতে হবে, প্রাচ্য হয়তো নতুন কোনো ব্যবস্থা দেবে। এই পুরোটার মধ্যে রবীন্দ্রনাথ ধীরে ধীরে অগ্রসর হয়েছে। আমি এই রূপরেখাটা তোমাদের জন্য, আপনাদের জন্য
সংক্ষেপে তুলে ধরলাম। আমি একেবারে আমার বক্তব্যের শেষে পুরো বিষয়টিকে আস্তে আস্তে আরেকবার গুটিয়ে দিচ্ছি। আমি শুরু করেছিলাম রবীন্দ্রনাথের কৈশোরের রামরাজ্যের কল্পনার প্রসঙ্গে। সেখান থেকে রবীন্দ্রনাথ সরে এলেন। তারপরে আমি দেখলাম যে ঊনবিংশ শতাব্দীতে নেশন এই সংগঠনটিকে যেভাবে বঙ্কিমচন্দ্র এবং বিবেকানন্দ গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, রবীন্দ্রনাথ তা মনে করতেন না। তার পাশাপাশি আমি এটাও বললাম যে ঊনবিংশ শতাব্দীর শেষে রবীন্দ্রনাথ সাধারণের সঙ্গে সংযোগ কি করে তৈরি করা যায়, কংগ্রেসের কার্যক্রমকে কি করে প্রসারিত করা যায় সে কথা ভাবছেন। ভাষার সূত্রে বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি স্বদেশ পর্যায়ের গানে বাউলের সুরকে ব্যবহার করছেন। এই পর্বেই তারপর আমরা দেখব চরমপন্থী আন্দোলনের পথ নিয়ে তার মনে প্রশ্ন জাগছে। তার যে বিদ্যালয় ভাবনা সেটা সম্প্রসারিত হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে দেখা যাবে যে নেশনতন্ত্রের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তার বিদ্যালয়ে বিশ্বভারতীর ধারণা প্রবল হয়ে উঠছে এবং তিনি পল্লী পুনর্গঠনের কাজ যখন শুরু করছেন তখন নেশনতন্ত্রেরই একটা ফলিত চেহারা দেখা যাচ্ছে। রাশিয়া এবং পারস্য ভ্রমণ তাকে আরেক রকম কথা ভাবাচ্ছে। হিন্দু মুসলমান সম্পর্কের প্রসঙ্গ উঠে আসছে এবং যখন তিনি প্রয়াত হচ্ছেন তার ঠিক আগে তিনি খুব সচেতনভাবে বললে দেখা যাবে যে সেখানে তিনি একেবারেই দেখা যাচ্ছে যে হিটলার এবং মুসলিনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এবং কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সারা জীবন ধরে তুলছেন খুব সরলভাবে। এইটাই হচ্ছে রবীন্দ্রনাথের দেশের কল্পনা, দেশের ভাবনা এবং সেই ভাবনা রবীন্দ্রনাথ এইভাবে সাজাচ্ছেন, উত্থান করছেন। এইটুকু আমি বললাম সরলভাবে। এর মধ্যে অনেক কটা স্তর, অনেক কটা জটিলতা, কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, সেই সূত্রে আমি সেখানে প্রবেশ করবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যারকে। একটা ক্লাস নেওয়ার মতো করেই স্যার একদম আমাদেরকে বললেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যে দীর্ঘদিন ধরে কিছু মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে একটা ভুল বোঝাবুঝি বা রবীন্দ্রনাথ বিশ্লেষণের ক্ষেত্রে আমার যে সমস্যার জায়গা ছিল সেটা আমি অনেকটা পরিষ্কার হয়েছি। বিশেষ করে এই 4 অধ্যায় এবং ঘরে বাইরেতে বিপ্লবী যে রাজনীতি বা বিপ্লবী যে সংগ্রাম, চরমপন্থীদের দিক থেকে যে রবীন্দ্রনাথ ক্যারেক্টারগুলোকে নেগেটিভ দিকেই পোর্ট্রে করেছেন তা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন এবং সেই ভাবনাই আমার মধ্যেও বর্তমান ছিল। তো সেইটা অনেকটাই আমার কাছে পরিষ্কার হয়েছে আজকে এই আলোচনা শোনার পর। তবে আমি এই ধারণায় বরাবরই বিশ্বাসী ছিলাম যে রবীন্দ্রনাথ প্রতিটা মুহূর্তে নিজেকে ভেঙেছেন এবং যা কিছু প্রগতিশীল, যা কিছু এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, যা কিছু নিজের মধ্যে সেই সীমাবদ্ধতাটাকে পেরিয়ে গিয়ে উনি সেগুলোকে গ্রহণ করেছেন এবং দেখা যাবে যে প্রথমের দিকের স্যারের কথাতেও এলো এই পার্টিকুলার এই বিষয়ে যে প্রথমের দিকের রবীন্দ্রনাথ এবং শেষের দিকের রবীন্দ্রনাথ তার চিন্তা ভাবনা অনেকটাই আলাদা, হয়তো 90 ডিগ্রি হয়তো ঘুরে গেছে বিভিন্ন ক্ষেত্রে। কারণ রবীন্দ্রনাথের বলার মাধ্যম, লেখার মাধ্যম সেটা অনেক বড়, চিন্তা ভাবনা অনেক বড়, অনেক বিস্তৃত। তো সেই প্রত্যেকটি জায়গাতেই তাই দেখা যায়। তো কারুর যদি কিছু প্রশ্ন থাকে সে করতে পারে। এই প্রশ্ন আসতে আসতে আমি একটা প্রশ্ন স্যারকে করে নিই। স্যার, মানে আপনার কথায় খুব স্পষ্টভাবে এলো যে রবীন্দ্রনাথ যে দেশপ্রেমের, মানে দেশপ্রেম নয়, এই যে জাতি বা জাতীয়তাবাদ, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা বরাবরই উনি ডিফেন্ড করেছেন যে পাশ্চাত্যের যে জাতীয় ধারণা, পাশ্চাত্যের যে জাতীয়তাবাদের ধারণা, তার থেকে আমাদের দেশের এটা আলাদা হওয়া উচিত। উনি এইটা কি বলেছেন যে ওনার যে পরবর্তীকালে ওনার চিন্তার মাধ্যমে যে আন্তর্জাতিকতাবাদের যে চিন্তা আসছে সেখানে কি উনি এই ধারণাটা কখনো বলেছেন যে প্রত্যেকটা দেশেরই জাতি বা জাতীয়তাবাদ, এই ধারণা প্রত্যেকটা দেশ থেকে আলাদা হবে বা আলাদা হওয়া উচিত বা এরকম কিছু?
প্রথম কথা হচ্ছে যে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি আছে। রবীন্দ্রনাথ আসলে সভ্যতা এটাকে খুব গুরুত্ব দেন। দেশের ধারণা তো পরবর্তী। আমি যদি খুব তাত্ত্বিকভাবে বলি যে ওই নেশন, তার যে ইমাজিনেশন এবং নেশন, এই সংগঠনটা যেটা তৈরি হচ্ছে সেটা তো পরবর্তী একটা চেহারা, তার সঙ্গে অর্থনৈতিকতা সবকিছুরই একটা যোগ আছে। এখন রবীন্দ্রনাথ নেশন পূর্ব যে সংগঠন, এবং সেখানে তিনি ভাববার চেষ্টা করেন যে সভ্যতার চরিত্র কিরকম, মানব সভ্যতার ধারা কিরকম। এইবার মানব সভ্যতার ধারা যখনই তিনি বলেন, সেখানে তো প্রত্যেকটা অঞ্চলের সাংস্কৃতিক নিজস্বতা রয়েছে। সেই সাংস্কৃতিক নিজস্বতাকে তিনি কখনো অস্বীকার করেন। এবং তিনি যখন পরবর্তীকালে যখন গোটা পৃথিবী ভ্রমণ করেন, এবং এই ভ্রমণ রবীন্দ্রনাথকে নির্মাণ করেছিল, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই যে ভ্রমণ রবীন্দ্রনাথকে নির্মাণ করেছিল, তাতে রবীন্দ্রনাথ কিন্তু কখনো যখন বলেন দেশে দেশে মোর ঘর আছে, এবং এটা তার পথের সঞ্চয়, ফলে কোথাও আমাকে কিন্তু প্রত্যেকটি মানুষের নিজত্বকে তিনি স্বীকার করেন, তাদের পার্থক্যকে তিনি স্বীকার করেন। এবং যেখানে তিনি ভারতবর্ষের ইতিহাসে বলেন যে আমাদের যেখানে পার্থক্য, সেই পার্থক্যকে স্বীকার করতে হবে, কিন্তু সেই পার্থক্যকে কখনো আমরা উৎকট করে তুলব না, যেটাকে আমরা ভিজিবিলিটি পলিটিক্স বলি। আমি জানি যে আমার সঙ্গে ধরা যাক কারোর ধর্মের পার্থক্য রয়েছে, বৃত্তের পার্থক্য রয়েছে, শিক্ষার পার্থক্য রয়েছে, কিন্তু যখনই আমার আত্মপরিচয়, সেই আত্মপরিচয়কে আমি প্রবলভাবে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করব, তখন অপরেও তার আত্মপরিচয়কে প্রবলভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এই যে আইডেন্টিটি পলিটিক্সের গল্প, এবং যখন একটা ধর্ম ভিজিবল হয়ে ওঠে, একটা দেশ, ধরা যাচ্ছে রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকে সেখানে উত্তরকূট এবং শিবতরাই তাদের কথা হচ্ছে, এখন এই দুটো আলাদা আলাদা জায়গা, দুটো আলাদা ভূখণ্ড তাদের নিজত্বকে হঠাৎ করে প্রকট করে তুলতে চাইছে। এটাই তো হয়। এখন দেখা যাক যে সাম্প্রতিককালে যদি একটু ওটিটি গুলো খেয়াল করা যায়, প্রচুর এরকম ন্যারেটিভ তৈরি হচ্ছে। অনবরত এই ন্যারেটিভ আমরা এখন দেখছি যে আমার দেশ কল্পিত একটা শত্রু, সে তার আত্মপরিচয়কে প্রবল করে তুলছে, প্রখর করে তুলছে, সঙ্গে সঙ্গে আমি একটা পাল্টা প্রাচুর্য তৈরি করতে বাধ্য হচ্ছি। এই যে ন্যারেটিভটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ বলেন পার্থক্য আমাদের আছে, কিন্তু সেই পার্থক্য আছে বলে সেই পার্থক্যকে উৎকট বড় করে তুলবো এবং সেই পার্থক্যকে বড় করে তুলে সামঞ্জস্যকে অস্বীকার করব, এটা কখনো হতে পারে না। ফলে এইটাই কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে এই পার্থক্যকে স্বীকার করে আমাদেরকে অগ্রসর হতে হবে, পার্থক্যের খোঁচা দিলে চলবে। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ কিন্তু কখনোই মানে সবাই এক হয়ে গেল, সবাই একাকার হয়ে গেল, এই কাল্পনিক আশ্চর্য রূপকথা নয় কিন্তু। অ্যাকচুয়ালি স্যার তাই, মানে সবাই এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এই ভাবনাটাই তো ভুল। কারণ একটা সমাজ, এটার মধ্যে এটা তো হয় না। ফলে আমাদের প্রত্যেকের নিজত্বকে বজায় রেখে, ধরা যাক গান্ধী রবীন্দ্রনাথ সম্পর্কের দিকেই যদি খেয়াল করি, তাহলে দুজনের সম্পর্কের অসম্ভব ওঠাপড়া আছে। যখনই বিহারের ভূমিকম্প নিয়ে গান্ধী স্টেটমেন্ট দিচ্ছেন, রবীন্দ্রনাথ তীব্রভাবে তার বিরোধিতা করছেন যে এটা হতেই পারে না। বা যখন চরকা নিয়ে রবীন্দ্রনাথ গান্ধীর মতান্তর হচ্ছে, তা সত্ত্বেও অর্থাৎ দুজনে তো ধরা যাক যে বিজ্ঞানের প্রসঙ্গে, বিজ্ঞানের প্রয়োগের প্রসঙ্গে গান্ধী যতটা রক্ষণশীল, রবীন্দ্রনাথ একেবারেই তা নন, কিন্তু দুজনের তো অশ্রদ্ধার জায়গা তৈরি হচ্ছে না। এইটাই হচ্ছে রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা। স্যার মহুয়া রায় প্রশ্ন করেছেন, দ্য কনসেপ্ট অফ নেশন অ্যান্ড প্যারালাল আইডিয়া অফ আত্মশক্তি, মানে আত্মশক্তি, প্লিজ অ্যানালাইজ ইট ইফ পসিবল। থ্যাঙ্কস এগেইন ফর এনলাইটিং মি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, ধরা যাক রবীন্দ্রনাথ নেশন বলতে আমি আমার বলাটার মধ্যে প্রচুর সরলীকরণ আছে। তার কারণ হচ্ছে যে আমি বলাটাতে 1 ঘন্টার মধ্যে একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি, ফলে ভেতরে ঢুকতে পারিনি। আপনার প্রশ্ন আমাকে খুবই ভাবিয়েছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেখানে আপনি বলছেন যখন আমি নেশনের কথা বলি, তখন তো একটা সমূহের কথা কল্পনা করি, আমাকে একটা সামূহিকভাবে কল্পনা তৈরি করা হয়।
এই যখনই সমূহের কল্পনা তৈরি করা হয়, তখন সেই সমূহকে শাসন করার জন্য একটা প্রশাসনিকতার কল্পনা তৈরি করা হয়। ফলে সবসময় নেশানতন্ত্র ভাবায় যে আমাদেরকে সামূহিকভাবে শাসন করার জন্য, আমাদের সামূহিক মঙ্গলের জন্য এজেন্সি থাকবে শাসকদের ওপরে, কর্তার ওপরে, তিনি থাকবেন, শাসন করবেন। আত্মশক্তির ধারণার বিপরীত। আত্মশক্তির সূত্রে রবীন্দ্রনাথ ভাববার চেষ্টা করেন, বলবার চেষ্টা করেন যে যারা আত্মশক্তির অধিকারী তারা কি করবেন না, তারা নিজের ভেতর থেকে নিজের কর্তৃত্ব সেটাকে সাধন করতে পারবেন। রবীন্দ্রনাথ বলবেন, আমি একটা ছোট উদাহরণ দিই। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে, তার ছাত্ররা তার কাছে এসেছেন, এসে বলছেন যে গুরুদেব, আপনি একটা কাজ আমাদের সমাধান করে দিন। আমরা খাবার ঘরে যখন খাবার পরিবেশন করি তখন পাত্রটা টেনে নিয়ে যেতে গেলে আমাদের ভাত পড়ে যায়, জায়গাটা নোংরা হয়, অসুবিধা হয়। তো রবীন্দ্রনাথ বললেন যে তোমরা কেন এটার সমাধান করতে আমার কাছে এসেছো? তোমরা যদি ওই পাত্রের তলায় বিড়ে লাগিয়ে নাও তাহলে ঘর্ষণ কমে, সহজে নিজেরাই সে কাজটা করতে পারো। রবীন্দ্রনাথ বারবার তার পড়ুয়াদের বলেন যে তোমরা নিজেরা যেটা ভাবতে পারো সেটা তোমরা নিজেরা ভাববে। এই সহজ উদাহরণটা এই কারণেই দিলাম যে রবীন্দ্রনাথের আত্মশক্তির ধারণা, অর্থাৎ এজেন্সি যেন সমাজের ব্যক্তির হাতে থাকে, কেউ যেন পরমুখাপেক্ষী না হন, এখানেই তার আত্মনির্মাণ। অর্থাৎ যদি বলি যে নিখিলেশ আর সন্দীপ দুজনের রাজনীতির পার্থক্য হচ্ছে এই যে সন্দীপ কোনো একটা ধারণাকে ওপর থেকে চাপিয়ে মুহূর্তের জন্য সেই ধারণার বশংবদ করে তুলতে চেয়েছিল সকলকে, আর নিখিলেশ ভাবাতে চেয়েছিল যে কিভাবে সত্যি সত্যি হাট জমিদারের নয়, হাট সাধারণের। তাহলে তাদেরকে ভাবতে হবে যে তারা কি করে নিজের ভাবনা, নিজের সংযোগ নিজেরা তৈরি করতে পারে। তখন রবীন্দ্রনাথ সমবায়ের কথা বলেন, তখন তিনি বলবার চেষ্টা করেন যে এই সমবায়ের ধারণা কিভাবে একজন সাধারণ কৃষক তারা সমবেত হয়ে সমবায়ের দ্বারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেন, প্রকাশ করতে পারেন। হ্যাঁ, ফলে এই আত্মশক্তি কিন্তু নেশানের সামূহিকতাকে, নেশানের ধারণাকে আত্মশক্তির ধারণা দিয়ে আমরা একদিক থেকে বলতে পারি প্রতিহত করতে পারি। আশা করি বহু আমি আপনাকে বোঝাতে পেরেছি। রাজর্ষি রায় প্রশ্ন করেছে স্যার যে একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজই, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি। কবিগুরু এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? মানে ওই স্বদেশ চেতনার সঙ্গে বোধহয় কিছু একটা হ্যাঁ হ্যাঁ, না, এটা যেটা দাঁড়াচ্ছে সেটা ওই একই, যে যখন ধর্ম এবং প্রশাসনিকতার সংযোগ ঘটে তখন একটা ভয়ঙ্কর কাণ্ড হয়। যেমন ধরা যাক যে রবীন্দ্রনাথ তার রক্তকরবীতে একটা সংলাপে বলা হচ্ছে যে এদের এখানে দেখা যাবে যে মদের ভাড়ার, অস্ত্রাগার এবং মন্দির পাশাপাশি আছে। এখন এই যে ধর্ম এবং রাজ্য প্রশাসনিকতা, এই দুইয়ের সংযোগ, এটা ভয়ঙ্কর এবং এটা নানা সময় নানা যুগে ফিরে ফিরে আসে, আজও বহু ক্ষেত্রে ফিরে আসছে। ফলে রবীন্দ্রনাথের এটা সাবধানতার জায়গা, মানুষকে সচেতন করে দেবার জায়গা যে এই একই কাহিনী, একই বৃত্তান্ত ফিরে ফিরে আসে। ধর্ম এবং প্রশাসনের এই সংযোগ যেন তৈরি না হয়। ধরা যাক যে যখন আমরা মুক্তধারা পড়ি তখন বলাই হচ্ছে যে ওদের ধর্ম খুব খারাপ বলে শিবতারাই এবং উত্তরকূট এই দুয়ের মধ্যে একটা লড়াই তৈরি করা হচ্ছে। এটা তো রবীন্দ্রনাথ খেয়াল করছিলেন। এ তো এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ধর্ম এবং রাজনৈতিকতার এই সন্ধি, যা মানুষের মানবতার বিরোধী, সেটা চোখে পড়ছে, এখনো চোখে পড়ে। আচ্ছা স্যার, এখন তো আর কেউ প্রশ্ন এখনো আসেনি, কেউ করেনি। স্যার আর তেমন কিছু প্রশ্ন নেই। বেশ। হ্যাঁ, আর যদি কেউ করে আমি একটু দেখে নিচ্ছি। না, কেউ করে। আপনার আজকে খুব কম সময়ের মধ্যে হয়ে গেল।
আমি ভেবেছিলাম আরো বেশ কয়েকটা প্রশ্ন হয়তো পাবো, আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তার মানে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার আলোচনা খুব সবার মনে কোনো প্রশ্নের। আচ্ছা। উম, হ্যাঁ আম, মৌহারায় আবার বলছেন যে থ্যাঙ্কস আ লট, I am still interested in constructive mode of Swadeshi which is implemented by Gandhi in a subtle way later on. হ্যাঁ, এখন দেখুন এই আহ, গান্ধী এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। আজকে হয়তো এই পুরোটা বলে উঠতে পারবো না। আহ, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ এবং গান্ধীর হিন্দ স্বরাজ, এই দুয়ের মধ্যে এক ধরনের তুলনা করা যায়। এবং রবীন্দ্রনাথের প্রথম এবং প্রধান, আপনি যদি একটু মন দিয়ে মুক্তধারা পড়েন, সেখানে আহ, ধনঞ্জয় বৈরাগী তাকে যখন সবাই বলে যে আহ, মারের জগৎ, প্রতিহিংসার জগৎ তৈরি করবে, তখন ধনঞ্জয় তাকে বলে যে এই মার থেকে না মারের দিকে তোমরা কি যেতে পারো না? এই মার থেকে না মারের দিকে যেতে পারা, এর মধ্যে একটা গান্ধীর ভাবনা কাজ করে যায়। দ্বিতীয়ত আরেকটা ভাবনা, যেখানে রবীন্দ্রনাথ গান্ধীর থেকেও গান্ধীবাদীদের বহু জায়গার সমালোচনা করেন, যেমন ধরা যাক চরকার ক্ষেত্রে রবীন্দ্রনাথ গান্ধীবাদীদের সমালোচনা করেন। ধনঞ্জয়কে গ্রামের লোকজন এসে বলেছে যে দাদা ঠাকুর, তুমি আমাদের হয়ে কথা ভেবে দাও, আমাদের কথা ভেবে দাও। তখন ধনঞ্জয় তাদেরকে বলেছে যে আমি যদি তোদের কথা ভেবে দিই তাহলে তোরা মজবি, পেকে উঠবি। এখন রবীন্দ্রনাথের গান্ধীর এক্সপেরিমেন্ট সম্পর্কে রবীন্দ্রনাথের কোনো কোনো ক্ষেত্রে মত পার্থক্য ছিল, কিন্তু রবীন্দ্রনাথ গান্ধীর থেকেও গান্ধীবাদীদের সম্পর্কে বহু ক্ষেত্রে সংশয়ী। তার মনে হচ্ছিল যারা গান্ধীর অনুসারী, তারা অধিকাংশ ক্ষেত্রে গান্ধীর কথাগুলি নিজেরা অনুধাবন না করে যান্ত্রিকভাবে তার অনুগমন করছেন। এটা রবীন্দ্রনাথের কাছে খুবই আপত্তির একটা জায়গা। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ যেখানে খুব সুস্পষ্টভাবে কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির সহায়তা নিতে চান, সেখানে দেখা যাবে যে গান্ধীর সঙ্গে তার একটা পার্থক্য হচ্ছে, মত পার্থক্য হচ্ছে। কিন্তু গান্ধী সার্বিকভাবে তার রাজনীতিতে যে নৈতিকতার ধারণাকে নিয়ে এসেছিলেন, সেই বৃহত্তর নৈতিকতার ধারণা, সেটা রবীন্দ্রনাথকে খুবই আকর্ষণ করত। এবং আমার ধারণা রবীন্দ্রনাথ এবং গান্ধী দুজনেই রেস্টোরেটিভ জাস্টিসের ধারণাতে বিশ্বাসী ছিলেন। তাদের পথ হয়তো অনেক ক্ষেত্রে আলাদা, কিন্তু এই যে রেস্টোরেটিভ জাস্টিসের ধারণায় বিশ্বাসী ছিলেন, যার ফলে দেখা যায় যে রক্তকরবী নাটকে একজন খুনি রাজা, তাকেও শেষ পর্যন্ত নন্দিনী কিন্তু ওই রেস্টোরেটিভ জাস্টিসের ধারণায় প্রতিহিংসা না নিয়ে তার সঙ্গে মিলিত হয়ে, যেখানে রাজার পরিবর্তন হয়েছে, তার সঙ্গে মিলিত হয়ে আন্দোলনে গেছে। একইভাবে গান্ধী যখন ওই নোয়াখালীতে দেখা যাচ্ছে দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গায় যারা দাঙ্গা করেছেন নোয়াখালী এবং বিহারে, গান্ধী তাদের কাছে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে সেই দাঙ্গাকে তারা তাদেরকে অপরাধী বলে চিহ্নিত করছেন না, চিহ্নিত না করে কিভাবে জাস্টিসকে রেস্টোর করা যায় তার পক্ষে কথা বলছি। ফলে এইরকম নানা দিক থেকে, নানা জায়গা থেকে দুজনের হয়তো তুলনা করা যায় স্বদেশী আন্দোলন নিয়ে, ভাবনা নিয়ে। এ নিয়ে কিছু কাজ হয়েছে, আবার কিছু কাজ হয়ওনি। সব্যসাচী বাবুর কাজ আছে, সব্যসাচী ভট্টাচার্যের কাজ আছে, শিবাজী প্রতিম বসুর একটি কাজ আছে, এবং আমি বলবো যে ত্রিদীপ সুদ তার যে সম্পাদিত হিন্দ স্বরাজ, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে প্রকাশিত, সেটা যদি পড়েন এবং রবীন্দ্রনাথের স্বদেশী সমাজকে পাশাপাশি রেখে পড়েন, তাহলে আপনি আপনার অনেক কিছু সদুত্তর পেতে পারেন। এছাড়া নেপাল মজুমদারের জাতীয়তা, আন্তর্জাতিকতা ও রবীন্দ্রনাথ, এই বইটিও আপনাকে সহায়তা করতে পারে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আমার একটা জানার ছিল আপনার কাছ থেকে। স্যার, আপনি বলছিলেন যে মানে ধীরে ধীরে এই যখন হিটলার, মুসোলিনি এদের উত্থান ঘটছে, তখন রবীন্দ্রনাথ বর্তমান মানে প্রথমের দিকটা উনি দেখেছেন। তো মানে মানে ওনার আপনি যেটা বললেন যে অর্থনৈতিক যে আগ্রাসন, মানে একটা দেশ অন্য দেশের ঔপনিবেশ উপনিবেশ স্থাপন করছে, সেটা তো একটা অর্থনৈতিক আগ্রাসনের জন্য। তো এই রকম উনি কি ডাইরেক্ট বলছেন, না ওনার কোনো ইয়েতে
পরোক্ষভাবে আসছে, বা যদি না উনি না, বলে সরাসরি আসছে, সরাসরি আসছে। আমি আমি তোমাকে বলবো, তুই পার্টিকুলারলি অনেক আগে লেখা রবীন্দ্রনাথের সিটি অ্যান্ড ভিলেজ বলে, ইংলিশ রাইটিংস অফ রবীন্দ্রনাথ টেগোর, শিশির কুমার দাস সম্পাদিত, সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত। তাতে আমি তোমাকে অনুরোধ করবো যে রবীন্দ্রনাথের সিটি অ্যান্ড ভিলেজ এটা পড়তে। আর রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের যে প্রবন্ধমালা, রামচন্দ্র গুহ যেটা এডিট করেছে, রামচন্দ্র গুহ চমৎকার একটা ভূমিকাও আছে গোড়াতে, সেটা একটু তুমি ভালো করে দেখতে পারো। এই দুটো দেখলে তুমি একেবারে পরিচ্ছন্নই বুঝতে পারবে। আর বিশেষ করে চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় ৪ খণ্ডে, আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ ৪ খণ্ডে, সেখানে ওই একেবারে শেষের দিকে হিটলার মুসলিনি সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত, অমিয় চক্রবর্তীকে লেখা একটা চিঠি, এইগুলো দেখলে বুঝতে পারবে যে কি সাংঘাতিক রবীন্দ্রনাথ। এবং শেষের দিকে মাটোয়ারা নীতি নিয়ে রবীন্দ্রনাথের নিজস্ব কতগুলো বক্তব্য আছে হিন্দু মুসলমান সম্পর্ক, আমি আজকে সেগুলো তার ঢুকতে পারিনি। আসলে এটা এত বিস্তৃত একটা জায়গা, বুঝতেই পারছো যে আমি একটু লাফিয়ে লাফিয়ে ছুড়ে ছুড়েই কতগুলো জায়গা ডিঙিয়ে ডিঙিয়ে গেছি, না গিয়ে আমার উপায় ছিল না। আমার মনে হয়েছিল যে একটা ন্যারেটিভ যদি তোমাদের সামনে একটু তুলে ধরা যায়। তো আসলে এটা প্রত্যেকটাই ভেতরে আলাদা আলাদা করে এক একটা বিশেষ বিষয় নিয়ে। এবং আমি আজকাল অনেক ক্ষেত্রেই আমি আজকাল এই অনলাইন বক্তৃতার বিশ্বাসী নই। এটা কোভিডের সময় তৈরি হয়েছিল, হয়তো খুব ক্লোজ একটা গ্রুপে অনলাইনে সকলে অন করে শুনছেন, সেটা হতে পারে। কিন্তু এতে যেটা হয়, আমি তো অডিয়েন্সকে দেখতে পাই না, ফলে দেখতে না পাওয়ার ফলে আমি একদম কানেক্ট করতে পারি। ফলে আমার মনে হয় যে অনলাইন বক্তৃতার থেকেও অনেক বেশি যদি কোনো ক্লোজড গ্রুপ থাকে, যেখানে হয়তো 10 জন, 5 জন, 4 জনও হতে পারে, কিন্তু যারা পরস্পর সহজ করে আলাপ আলোচনা করবে, সেখানে অনেক বেশি। তো আমি তোমাকে এই কতগুলো বই একটু দেখতে বলবো, যাতে তুমি তোমার সদুত্তর পেয়ে যাবে যে কেন রবীন্দ্রনাথ এই অর্থনৈতিক প্রকল্প সেটা কেন গুরুতর হয়ে উঠছে। কারণ সত্যি সত্যি অর্থনৈতিক আগ্রাসন, এবং রবীন্দ্রনাথ কিন্তু খুব সচেতন ভাবে একটা বিকল্প অর্থনীতির কথা বলেন, সেটা খেয়াল করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। অনেকেই বলছে যে থ্যাংক ইউ স্যার, সমৃদ্ধ হলাম, ধন্যবাদ। সবাইকে আমাদের ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে লাইভ সেশনটায় ছিলেন, আমাদের এই আলোচনা শুনেছেন, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আবারও। আর সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনে এরকম একটা চমকপ্রদ আলোচনা, এবং তার যে এই স্বদেশ ভাবনা নিয়ে তার যে একটা দিক আমরা দেখলাম, অন্তত আমার ক্ষেত্রে তো অনেক কিছুই খুলেছে। আমি যে ভাবনায় ছিলাম সেখান থেকে আমার ভাবনা ভেঙেছে, এবং আমি অনেক কিছু শিখলাম এই আলোচনার মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথকে আরো পড়তে হবে, জানতে হবে, এটা তো বুঝতেই পারছি। তবেই তার মূল্যায়নটা আমরা করতে পারবো। তার বিভিন্ন লেখা বা চিন্তা ভাবনার তার মূল্যায়ন করার মতো আমাদের অত স্পর্ধা হয়নি। যাই হোক, না, তাকে আমরা সকলেই পাঠক, তোমার মতো আমিও পাঠক। ফলে ওই পড়তে পড়তে যাওয়া, প্রশ্নগুলোকে তোলা, সেগুলোকে ভাবা, একবার যেটা বলছি সেটাকে আবার ফিরে দেখো, এগুলো তো পড়তে পড়তেই যেতে হয়। এবং আজকে আমি ইচ্ছে করেই তাত্ত্বিক কথা বলিনি, রবীন্দ্রনাথেই সীমাবদ্ধ থেকেছি। কারণ আগে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে তার টেক্সট গুলো, তার ভাবনাগুলো আগে দেখা, তারপর আমি আস্তে আস্তে সেটাকে ছড়াবো, সম্প্রসারিত করবো, তাত্ত্বিক যারা আলোচনা করছেন তাদের প্রসঙ্গগুলোকে আনবো। হ্যাঁ, ফলে যেমন ধরো এখান থেকে মার্কস এবং রবীন্দ্রনাথ খুব সুন্দর আলোচনা হয়। তো এইগুলো আমি আজকে আর করিনি। এবং স্যারের আলোচনায় একটা মানে ক্রোনোলজি মেনে পরপর বেশ মানে একটা ক্লাসের মতো, সত্যি একটা আমরা ক্লাসের মতো পেয়েছি স্যারের আলোচনাটা। বেশ, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আমাদের ছাত্রছাত্রীদেরও খুব ভালো লেগেছে। এবং দেখলাম অনেকে মানে বয়স্ক মানুষ, রবীন্দ্র অনুরাগী মানুষ, তারাও প্রশ্ন করছেন, বেশ ভালো লাগছে। যাই হোক, আজকের মতো আমরা এখানেই আমাদের লাইভ সেশনটা শেষ করব। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে আমাদের একটা আবদার আছে, আগামী দিনে স্যারকে এরকমই কোনো একটা বিষয় যদি আমরা সরাসরি শুনতে পারি, স্যারের যেটা বিরক্তির জায়গা সেটা ভেঙে আমরা যদি জানো, আমি তো যেহেতু কোনো একটা লেখা বক্তৃতা পড়ছি না, ফলে আমার বলার মধ্যে সবসময় একটা কথোপকথনের বিন্যাস আমি বিশ্বাস করি। মানে আমি কোনো একটা সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিচ্ছি তা নয়। আমি কিছু একটা ভাবছি, তুমি সেটা আমাকে প্রশ্ন করছো, আমি সাধ্যমতো সেখান থেকে আমার কথা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার তো মানে শেষ কথা বলে তো কিছু হয় না। ফলে রবীন্দ্রনাথ আমার কাছে একটা পড়ার বিষয়, একটা খোলা পাতা, আমি পড়ে বোঝবার চেষ্টা করছি আমার মতো করে।
তাতে তোমাদের সামিল করছি, তোমাদের প্রশ্নগুলো আমাকে ভাবতে সাহায্য করছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আগামী দিনে আপনাকে আবার পাবো। ভালো থেকো। শেষ করছি। বেরিয়ে গেল।